তাহলে এবার দেখেন ডিফারেন্সেস বিটুইন স্ট্র্যাটেজিক প্ল্যানিং এন্ড মার্কেটিং প্ল্যানিং 12 নম্বর স্লাইডটা ঠিক আছে 12 নম্বর স্লাইড এখানে যেটা বলতেছে স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে এবার আমরা একটু ভালোভাবে দেখি যে আমাদের ডিফারেন্সেস বিটুইন স্ট্র্যাটেজিক এন্ড মার্কেটিং প্ল্যানিং এতদিন আমরা দেখছি যে স্ট্র্যাটেজিক প্ল্যানিং কি মার্কেটিং প্ল্যানিং কি এরকম তো অনেক কিছু শুনছি আমরা তাই না তাহলে এবার আমরা একটু দেখব যে ডিফারেন্সটা কোথায় ইলেভেন্থ এন্ড কম্পিটিটিভ স্ট্র্যাটেজি না এটা হ্যাঁ 12 নম্বর স্লাইডে 12 নম্বর স্লাইডে দেখছেন তাহলে এই প্রথম দিক দিয়ে আমরা হলো শিখছি হচ্ছে ডেফিনেশনগুলো ঠিক আছে ঠিক না ফার্স্ট দিকে আমরা কি শিখলাম ডেফিনেশনগুলো শিখলাম যে কনসেপ্টস এন্ড টার্মিনোলজিস গুলো শিখলাম এবার আমরা দেখব যে ডিফারেন্সেস গুলো কি ঠিক আছে হোয়াট আর দ্য ডিফারেন্সেস তাই না মানে এখন আমরা যেহেতু আমরা শিখে গেছি যে হোয়াট আর দ্য কনসেপ্টস কনসেপ্ট শেখার পরে এখন আমরা শিখবো যে ডিফারেন্সিয়েট কিভাবে করে কোনটার সাথে কোনটার তফাৎ কি পার্থক্যটা কি ঠিক আছে তাহলে দেখেন স্ট্র্যাটেজিক প্ল্যানিং কি করে কনসার্ন উইথ ওভারঅল লং টার্ম অর্গানাইজেশনাল ডিরেকশন ওভারঅল স্ট্র্যাটেজি কারা করে সাধারণত টপ ম্যানেজমেন্ট থেকে হয় টপ ম্যানেজমেন্ট কি করে যে ওভারঅল অর্গানাইজেশন নিয়ে কিন্তু স্ট্র্যাটেজির ফর্মেশন হয় আমরা কিন্তু বারবারই বলে আসছি স্ট্র্যাটেজি ইজ অলওয়েজ অর্গানাইজেশনাল লেভেল এট ওয়াইড অর্গানাইজেশনাল লেভেল অ্যাজ ওয়েল অ্যাজ এটা লং টার্ম প্ল্যানিং হয় ঠিক না আচ্ছা আর কম্পেয়ার টু স্ট্র্যাটেজিক প্ল্যানিং মার্কেটিং প্ল্যানিং যদি আমরা বলি concerned with day to day performance and results বুঝতে পারছেন মার্কেটিং প্ল্যানিংটা কি হবে মার্কেটিং প্ল্যানিংটা হবে আপনার ডিপার্টমেন্ট ওয়াইজ আমি যখন স্ট্র্যাটেজিক প্ল্যানিং করব সেই ক্ষেত্রে আমার কি করতে হবে স্ট্র্যাটেজিক প্ল্যানিংটা হবে আমার পুরো কিন্তু অর্গানাইজেশন ওয়াইজ বুঝছেন আমি যদি ইউনিভার্সিটি অফ স্কলার্স এর স্ট্র্যাটেজিক প্ল্যানিং করি সেই ক্ষেত্রে আমার কিন্তু সবগুলো ডিপার্টমেন্ট নিয়ে চিন্তা করতে হবে যে আমি চাই 2030 সালের মধ্যে ইউনিভার্সিটি অফ স্কলার্স হবে প্রথম 10টা ইউনিভার্সিটির মধ্যে একটা ইউনিভার্সিটি হবে ইউনিভার্সিটি অফ স্কলার্স সো দ্যাট ইজ হোয়াট ইজ মাই কি স্ট্র্যাটেজিক প্ল্যানিং কারণ এটা অর্গানাইজেশন ওয়াইড এন্ড হ্যাভিং আ লং টার্ম গোলস তাই না এখন এই লং টার্ম গোলস করার জন্য তো সবগুলা ডিপার্টমেন্ট থেকে কাজ করতে হবে তাই না ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে কাজ করতে হবে এইচআর ডিপার্টমেন্ট থেকে কাজ করতে হবে মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে কাজ করতে হবে ঠিক কি না ওই স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর যে পার্ট মার্কেটিং প্ল্যানিং হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর একটা পার্ট বুঝতে পারছেন আমি যে ইউনিভার্সিটি অফ স্কলার্স কে 2030 সালের মধ্যে ওয়ান অফ দ্য টপ 10 ইউনিভার্সিটিস করব এটার জন্য আমার কি করতে হবে আমার ছোট ছোট স্টেপস নিতে হবে ছোট ছোট প্রত্যেকটা ডিপার্টমেন্টে কাজ করতে হবে ইভেন ফ্যাকাল্টি মেম্বারস আমরাও কাজ করতেছি কি তাহলে মার্কেটিং প্ল্যানিংটা যেটা হচ্ছে কনসার্ন উইথ ডে টু ডে পারফরম্যান্স এন্ড রিজাল্টস তাহলে আমরা ডে টু ডে পারফরম্যান্স এন্ড রিজাল্টস যেটা আছে সেটা হচ্ছে আমার ওয়ান অফ দ্য পার্ট অফ দ্য মার্কেটিং প্ল্যানিং তার মানে মার্কেটিং প্ল্যানিং ইজ কম্পারেটিভলি মানে কি ন্যারো রেঞ্জ ডিপার্টমেন্টাল ওয়াইজ আর স্ট্র্যাটেজিক প্ল্যানিংটা আছে হোল অর্গানাইজেশন নিয়ে জিনিসটা হয় বুঝছেন আচ্ছা কারণ দেখেন আমরা প্রত্যেকেই কিন্তু মার্কেটিং করতেছি ফ্যাকাল্টি মেম্বার আমাদের মার্কেটিং ডিপার্টমেন্ট আছে এ টু জেড এভরিওয়ান তাহলে আমরা কি ডে বাই ডে আপনার মাধ্যমে দুজন স্টুডেন্ট আসতেছে এরকম হাউ দ্যাটস হাউ ইটস বিন ওয়ার্কিং তাই না আমরা বিভিন্ন আমার ফ্যামিলি মেম্বারকে প্রমোট করতেছি বিভিন্ন অন্যান্য আমাদের যে নেটওয়ার্ক আছে সেখানে প্রমোট করতেছি এরকম যখন আপনার 60টা টিচার জয়েন করবে 60টা টিচার যদি 5 জন করেও স্টুডেন্ট ইয়া হয় তাহলে কি হচ্ছে জানেননি 300 এভাবে কিন্তু বুঝতে পারছেন ব্যাপারটা তাহলে 300 এরকম যখন 300 থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে যখন 3000 হয়ে যাবে তখন কিন্তু আমাদের গোলটা কোথায় গিয়ে দাঁড়াবে we will be able to achieve the goal যে আমরা one of the top universities in বাংলাদেশ বুঝছেন ব্যাপারটা তার মানে মার্কেটিং প্ল্যানিংটা হচ্ছে একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং এরই পার্ট এবার দেখেন সেকেন্ড পয়েন্টটাতে দেখেন প্রোভাইডস দ্য লং টার্ম ফ্রেমওয়ার্ক ফর দ্য অর্গানাইজেশন লং টার্ম ফ্রেমওয়ার্ক দিয়ে দেয় কারণ লং টার্ম ফ্রেমওয়ার্ক কিভাবে হবে তাহলে দেখেন আমি যখন চিন্তা করব আমি ওয়ান অফ দ্য টপ 10 ইউনিভার্সিটিস হব তখন আমার কি হবে আমার স্টুডেন্ট সংখ্যা বাড়াতে হবে কি ঠিক কি না have to increase the number of students তার মানে প্রত্যেক ইয়ারে আমি দেখা যাবে যে এই বছরে যদি আমার 2 সেমিস্টারে ইনটেক যদি হয় সাধারণত 3000 পরের বছরে আমার থাকবে যে সাপোজ at least 20% ইনক্রিজ করবে তার মানে 3600
পরের বছর আবার 3600 আরো 20% না আমার টার্গেট হবে। এভাবেই তো আমরা করি। আপনি ব্যাংকের টার্গেটগুলো তো এভাবেই সেট করেন নাকি টার্গেট অ্যাচিভ হয়ে গেলে ওই টার্গেট নিয়ে বসে থাকেন? পোর্টফোলিও যেমন বাড়ে এক্স্যাক্টলি পোর্টফোলিও বাড়ে। তো জিনিসটা কি হচ্ছে স্ট্র্যাটেজি ইয়াটা কি মানে ডিপার্টমেন্ট ওয়াইজ আপনার যখন সে ধর আপনার এনার্জি দেয় আপনার একটা টার্গেট দিল টার্গেট আপনি অ্যাচিভ করে ফেললেন পরে কি কখনো কি আর সেই টার্গেট সেম টার্গেট আপনার পরের মাসে দিবে? আরো বাড়াই দিবে। টার্গেট যত দিবে যেটা আপনি অ্যাচিভ যাতে না করতে পারেন তারপর পোর্টফোলিও মেইনটেইন করার জন্য পোর্টফোলিও মেইনটেইন হ্যাঁ কিন্তু কমে টার্গেট না হ্যাঁ তার মানে এটা কি হচ্ছে আমরা একটা লং টার্ম ফ্রেমওয়ার্ক করতেছি। আমরা প্রত্যেকটা অর্গানাইজেশনের প্রত্যেকটা কোম্পানি ব্যাংক হোক ইউনিভার্সিটি হোক বীমা কোম্পানি হোক বা আপনার এই যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনই হোক সবাই একটা ইয়া আছে তারা 5 বছর পরে 10 বছর পরে তাদের ইয়াটাকে কোথায় দেখতে চায় তাদের সিচুয়েশনটাকে কোথায় দেখতে চায় তাই না? তো এই ইয়াটা করার জন্য উই হ্যাভ টু ওয়ার্ক আমাদের প্রত্যেকটা ক্লাস চলতেছে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে কাজ করতে হয় সবাই ছোট ছোট স্টেপস নিয়ে তো আস্তে আস্তে আলটিমেটলি আমার মেইন গোলটা অ্যাচিভ হয় ঠিক কি না? একদিনে হয়ে যাবে? আপনি যারা বিশেষ পরীক্ষা দেয় একদিন পরে কি একটা বিশেষ ক্যাডার হয়ে যায়? কি করে করতে হয় 2 বছর 3 বছর অনেকে তো মানে ইউনিভার্সিটি লাইফ থেকে অনার্স লেভেল থেকে অনার্স লেভেল সেকেন্ড ইয়ার থেকে তারা শুরু করে দেয় লাইব্রেরিতে বড় ভাই স্ট্র্যাটেজি শুরু হয়ে গেল হ্যাঁ তার কিন্তু একদিনের না সেই অনার্সও করতেছে পাশাপাশি বিসিএস এর পড়া করতেছে কথাটা বুঝলেন? কারণ তার টার্গেট হচ্ছে বিসিএস আমার অনার্স শেষ হবে অনার্স শেষ হতে আমি বিসিএস এর জন্য প্রস্তুত হয়ে যাব বুঝছেন ব্যাপারটা? তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম স্ট্র্যাটেজি আমরা যেমন বলছিলাম যে কর্পোরেট লেভেল স্ট্র্যাটেজি খেলা আছে আপনাদের? হ্যাঁ স্যার কর্পোরেট লেভেল স্ট্র্যাটেজি তারপর বিজনেস লেভেল স্ট্র্যাটেজি অপারেশনাল লেভেল স্ট্র্যাটেজি বিভিন্ন স্ট্র্যাটেজি আমরা একটা ব্রাঞ্চ করে করছিলাম যে ফার্স্টে আমাদের হচ্ছে যে আমাদের পুরো অর্গানাইজেশন কর্পোরেট থেকে ব্রাঞ্চ থেকে ম্যানেজার হ্যাঁ পুরো অর্গানাইজেশন নিয়ে আমরা করছি যে ব্যাংকের স্টার্টমেন্ট ইডিএল নিয়ে আমরা করছিলাম ইডিএল এর পুরো হোল ইডিএল কোথায় দাঁড়াচ্ছে 10 বছর পরে সেটা কর্পোরেট লেভেল স্ট্র্যাটেজি। তারপর আমরা ব্রাঞ্চ লেভেল আসছিলাম যে ব্রাঞ্চ ওয়াইজ উত্তরা ব্রাঞ্চ ধানমন্ডি ব্রাঞ্চ মিরপুর ব্রাঞ্চ গুলশান ব্রাঞ্চ এভাবে ব্রাঞ্চ ওয়াইজ আবার কিছু স্ট্র্যাটেজি থাকে আবার সেটার স্ট্র্যাটেজি ওয়াইজ আমরা ভাগ করি মানে হচ্ছে বিজনেস লেভেল তারপর হচ্ছে যে আবার আমরা কি সাব ডিভিশন টিম ওয়াইজ কিন্তু আমাদের কিছু স্ট্র্যাটেজি থাকে তাই না? ম্যানেজারের আন্ডারে প্রত্যেকটা ব্রাঞ্চের বিভিন্ন টিম আছে কার্ড ডিভিশন আছে অটো লোন আছে ওই তো বললাম কার্ড ডিভিশন আছে অটো লোন আছে হোম লোন আছে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করেন না ডিপোজিট আছে তাহলে এটার জন্য আবার আলাদা আলাদা টিম আছে অপারেশনাল লেভেল স্ট্র্যাটেজি তার আবার বিভিন্ন কিছু কার্ড নিয়ে যে কাজ করে সে তো কাজ করে তার মানে যে কর্পোরেট লেভেল স্ট্র্যাটেজি সে যে করতেছে তার চিন্তা কিন্তু সবকিছু নিয়ে যে আমার কতটুকু মানে আমার ওভারঅল ব্যাংকের পারফরম্যান্সটা কি কতটুকু আমার আমি লোন দিলাম কতটুকু আমার ডিপোজিট আসলো ঠিক কি না? আর এর জন্য আপনারা ডাউন দ্য লেভেল আপনারা বিজনেস কর্পোরেট লেভেলে বা বিজনেস লেভেল অপারেশনাল লেভেল এগুলো আপনারা কি করতেছেন ব্রাঞ্চ ওয়াইজ ম্যানেজার কাজ করতেছে ম্যানেজার দেখতেছে আমার ব্রাঞ্চের কি অবস্থা ম্যানেজার তো যে দেখতেছে না মানে গুলশান ব্রাঞ্চের ম্যানেজার তো দেখতেছে না যে ধানমন্ডি ব্রাঞ্চে কি হচ্ছে বা উত্তরা ব্রাঞ্চে যে কি হচ্ছে সে তার তো ওটা হেডেক না তার হেডেক তার কিন্তু গুলশান ব্রাঞ্চ নেই কথাটা বুঝছেন কিন্তু যে হেড অফিসে যে নাকি ব্যাংকের চেয়ারম্যান তার কিন্তু সব ব্রাঞ্চ নিয়ে চিন্তা কি ঠিক না আমার কোন কোন ব্রাঞ্চ কিভাবে কি পারফর্ম করতেছে ঠিক সেম আমাদের ইউনিভার্সিটির যে আমাদের বিজনেস ডিপার্টমেন্ট একটা আছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে আর্কিটেক্ট টেক্সটাইল ডিপার্টমেন্ট আছে তো আবার প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য কিন্তু আলাদা আলাদা হেড আছে জিয়ালি স্যার আমাদের হেড জিয়ালি স্যার কিন্তু টেক্সটাইল ডিপার্টমেন্ট কি ওটা নিয়ে কিন্তু এর মাথা ব্যথা এর মাথা ব্যথা হচ্ছে না বিজনেস ডিপার্টমেন্ট কি অবস্থা স্যার তো এইভাবে আর কি এখন আবার আমাদের যেরকম কিছু আবার আমাদের টিচারদের লেভেলে যখন আসতেছে তখন আমরা কি চিন্তা করছি যে আমাদের যেরকম আমি যেরকম মার্কেটিং মেজর আমি যেরকম মার্কেটিং এর করবো আমার যেরকম মার্কেটিং নিয়ে চিন্তা আমি কিন্তু ওই এইচআর কি হইতেছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ওটা নিয়ে আমার চিন্তা কথাটা বুঝছেন মার্কেটিং মেজরে যারা আছে মার্কেটিং যারা মেজর আছে তাদের নিয়ে আমার চিন্তা ফাইন্যান্স মেজরে কি আছে বা আপনার ওই এইচআর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ওটা নিয়ে কিন্তু আমার ম্যানেজমেন্ট নিয়ে কিন্তু আমার চিন্তা না বুঝতে পারছেন ব্যাপারটা তো লেভেলটা ওইভাবে ভাগ করা ক্লিয়ার ব্যাপারটা আচ্ছা তাহলে provides a long term framework for the organization and marketing planning represents only one stage in the organization's development একটা সিম্পল স্টেজ নিয়ে পড়ে যেটা আপনাদের ইজিলি বুঝাই দিলাম overall orientation needed to match the organization to its environment overall যে ওরিয়েন্টেশনটা হবে পুরো সব যত ব্রাঞ্চ আছে যত ডিপার্টমেন্ট আছে
একটা হচ্ছে ব্রাঞ্চ, ব্রাঞ্চের মধ্যে আবার ডিপার্টমেন্ট, প্রত্যেকটা সবকিছু নিয়ে তারা কি স্ট্র্যাটেজিক প্ল্যানিং যারা করে তারা সেটা নিয়ে কাজ করে। হ্যাঁ, কেমন আছেন বাসা ভাই? ভালো আছেন? বাসায় ক্লাস করেন? তাহলে এখানে দাঁড়াচ্ছে যে ফাংশনাল আর এখানে হচ্ছে যে মার্কেটিং প্ল্যানিং এর একটা ফাংশনাল এন্ড প্রফেশনাল ওরিয়েন্টেশন টেন্ডস টু প্রিডমিনেট। তাহলে দেখেন আমার তো ফাংশনাল, আমার ফাংশন কি মার্কেটিং, রাইট? মাই ফাংশন ইজ মার্কেটিং এন্ড প্রফেশনাল ওরিয়েন্টেশন। তা আপনি যদি আমার কাছে মার্কেটিং এর অ্যাডভান্স চান, বিজনেস ডেভেলপমেন্ট, সেগুলো আমি হেল্প করবো। হ্যাঁ, আমার নলেজ আছে, এইচআরএম নলেজ আছে, ফাইন্যান্সেরও নলেজ আছে, সবই পড়ছি, বাট আমি এক্সপার্ট হচ্ছে, স্পেশালাইজেশন হচ্ছে মার্কেটিং। এমবিবিএস এ ডাক্তার হয়, এমবিবিএস এ ডাক্তার হয়, সে কিন্তু সবই পড়ে আসে। এমবিবিএস পড়ার জন্য কিন্তু চক্ষু থেকে শুরু করে, হার্ট থেকে শুরু করে, লিভার থেকে শুরু করে, কিডনি থেকে শুরু করে প্রত্যেকটা সবকিছু কিন্তু তার জানা লাগবে। হ্যাঁ, ওভারঅল হিউম্যান বডির মধ্যে বায়োলজিক্যাল যে নিডস গুলো আছে সে সবকিছু জানে, ঠিক কিনা? সবকিছু জানে। কিন্তু যখন আপনি প্রফেসর লেভেলে যাবেন, অনেক উঁচু মানে হায়ার লেভেলে যাবেন, তখন কিন্তু কেউ দেখবেন সবাই কিন্তু মানে জ্যাক অফ অল ট্রেড বাট মাস্টার অফ নান, এটা কিন্তু হয় না। স্পেশালাইজেশন হয়, হার্ট স্পেশালিস্ট, আই স্পেশালিস্ট, গ্যাস্ট্রোন্টোলজি স্পেশালিস্ট, তাই না? মেডিসিন স্পেশালিস্ট, ডিফারেন্ট স্পেশালিস্ট হয়ে যায়। আমরা যখন পিএইচডি করি, আমরা যখন মার্কেটিং পিএইচডি, না পিএইচডি করে দাও। হ্যাঁ, পিএইচডি করে একটা এরিয়াতে আপনার ফোকাস হতে হবে, রাইট? সো ব্যাপারটা হচ্ছে এরকম যে ফাংশনাল এন্ড প্রফেশনাল ওরিয়েন্টেশন। Goals and strategies are evaluated from an overall perspective. স্বাভাবিক স্ট্র্যাটেজিক প্ল্যানিং ওভারঅল পার্সপেক্টিভ থেকে হবে যে আমার ঢাকা শহরে যত ব্রাঞ্চ আছে কি অবস্থা পারফরম্যান্স, ধানমন্ডি, গুলশান, ধানমন্ডি, গুলশান, উত্তরা, মিরপুর কি অবস্থা আমার এই জোনে, এই ওয়েস্ট জোনে কি অবস্থা, উত্তরের অবস্থা কি, সাউথের অবস্থা কি, মতিঝিল আছে, খিলগাঁও আছে, ওই সাইডের অবস্থা কি, কোন রিজন কিভাবে পারফরম্যান্স করতেছে, তাই না? এইভাবে স্ট্র্যাটেজিক প্ল্যানিং। আর গোলস আর সাব ডিভাইডেড ইনটু স্পেসিফিক টার্গেটস। ওই যে এইতে টার্গেটস, যে এই ব্রাঞ্চের এত, গুলশান ব্রাঞ্চের টার্গেট এত, গুলশান ব্রাঞ্চের টার্গেট এই মাসে 10 কোটি টাকা, উত্তরা ব্রাঞ্চের টার্গেট এই মাসে 8 কোটি টাকা, বেসড অন দা এক একটা ইয়ার পারফরম্যান্স, ঠিক না? এটা হচ্ছে কি মার্কেটিং প্ল্যানিং এর আন্ডারে, বুঝছেন? তারপরে বলতেছে যে রিলেভেন্স অফ গোলস এন্ড স্ট্র্যাটেজিজ অনলি ইভিডেন্ট ইন দা লং টার্ম। তার মানে আপনার যে গোলস এবং যে স্ট্র্যাটেজি গুলো অ্যাচিভ হচ্ছে সেটা আপনি কিভাবে বুঝতে পারবেন? লং টার্মে গিয়ে বুঝতে পারবেন। মানে আপনার গোল তো সেট করা যে আমি উইদিন 10 ইয়ার্স এর মধ্যে আমি উইল বি ওয়ান অফ দ্য টপ বেস্ট ইউনিভার্সিটিজ ইন বাংলাদেশ। তাহলে আমি কি কালকে আমার ইয়াটা দেখতে পারবো যে আমি কি কালকে টপে গেছি কিনা, বা 6 মাস পরে দেখতে পারবো, 2 মাস পরে দেখতে পারবো, 10 বছর পরে গিয়ে দেখতে হবে যে 2030 সালে কি অবস্থায় আছে। কিন্তু এই জিনিসটা দেখার জন্য তো আমার বুঝতে হবে যে আমার ছোট ছোট প্ল্যানগুলো ঠিক আছে কিনা, আমার কি ওই হারে স্টুডেন্ট বাড়তেছে কিনা। আমি তো টার্গেট করছিলাম প্রত্যেক সেমিস্টার ওয়াইজ 20% করে বাড়বে স্টুডেন্ট, আসলে কি 20% করে বাড়তেছে কিনা, বুঝছেন ব্যাপারটা? আমার ব্রাঞ্চের ছিল লোনের টার্গেট ছিল 10 কোটি টাকা, 10 কোটি টাকা হয়েছে, নেক্সট ইয়ারে কি আরো একটু বাড়তেছে কিনা, গ্রোথ হচ্ছে কিনা। এই জিনিসগুলো যখন আমি একত্রিত করবো, অ্যাকুমুলেট করবো, এই জিনিসগুলোকে অ্যাকুমুলেট করে আমি দেখতে পারবো যে দ্যাট ইজ মাই কি লং টার্ম গোলের দিকে পারপাসটাকে সার্ভ করতেছে কিনা। আমার যে 10 ইয়ার্স যে আমার মিশন বা আমার যে আমরা পরীক্ষা দেই, এসএসসি এইচএসসি পরীক্ষা দিচ্ছেন, ফার্স্টে প্রি টেস্ট দেন, প্রি টেস্ট দেওয়ার পরে টেস্ট দেন, টেস্ট দেওয়ার পরে ফাইনালি গিয়ে পাস ফেল না, ফাইনাল এক্সাম, বোর্ড এক্সামে বসে যাবে। তো প্রি টেস্ট কেন দেয়? প্রি টেস্ট দেখা যায় আমার পজিশনটা কি অবস্থা আছে, এত বছর ধরে পড়লাম, 2 বছর ইন্টারে 2 বছর পড়লাম, পড়ার পরে প্রি টেস্ট দেই আগে একটা যে কি অবস্থায় আছি আমি, ঠিক আছে? ইন্টারে দেখার পরে তারপরে আমি দেখলাম হচ্ছে যে তারপর দিলাম টেস্ট দিলাম, আবার টেস্ট দেওয়ার পরে আমি তারপরে হচ্ছে ফাইনালি আমার যে আমি ফাইনাল ছোট ছোট জিনিসগুলোকে আগে যাচাই বাছাই করি যে ঠিক আছে না, দ্যাট ইজ হোয়াট ইজ মাই মার্কেটিং প্ল্যান। বুঝতেছেন ব্যাপারটা? মানে আমি আমাদেরকে সহজ করার জন্য বুঝাই, বুঝছেন তো কি বুঝাইতে চাইছি? তার মানে রিলেভেন্স অফ গোলস এন্ড স্ট্র্যাটেজিজ ইজ ইমিডিয়েটলি ইভিডেন্ট। তার মানে রিলেভেন্স অফ গোলস এবং স্ট্র্যাটেজিজ অনলি ইভিডেন্ট ইন দ্য লং টার্ম। তার মানে আমি যখন দেখবো যে না আমার প্রি টেস্টের পরীক্ষা ভালো, আমি মোটামুটি জিপিএ 5 এর কাছাকাছি পাইছি, আবার টেস্ট পরীক্ষা আমি জিপিএ 5 ই পাইছি, তাহলে বোঝা যায় যে না আমার তাহলে আমি হ্যাঁ, তাহলে আমি যে টেস্ট প্রি টেস্ট এগুলো হচ্ছে আমার মার্কেটিং প্ল্যানের মানে বুঝাইতে যাচ্ছি যে শর্ট টার্ম গোলস গুলো আমি ফুলফিল করতেছি। যখন আমার শর্ট টার্ম গোলগুলো ফুলফিল হচ্ছে তখন আমার বোঝা যাচ্ছে যে আলটিমেটলি আমার লং টার্ম পারপাসটাকেও সার্ভ করবে। ক্লিয়ার? আর কোনো ভুলবেন স্ট্র্যাটেজিক প্ল্যানিং, মার্কেটিং প্ল্যানিং?
কেউ যদি কনফিউজ করে ফেলে আপনাদের জিজ্ঞেস করে যে বলেন স্ট্র্যাটেজি প্ল্যানিং কি মার্কেটিং প্ল্যানিং কি বলতে পারবেন না এখন? ধরেন আপনার বসে আপনাকে যে কোনো একটা মিটিং এ জিজ্ঞেস করলো বা আপনি একটা কোশ্চেন করতে পারবেন আপনার বসকে যে বস তাহলে আমাদের স্ট্র্যাটেজি প্ল্যানিংটা কিভাবে হবে? আমরা যদি এইভাবে চিন্তা করি যে 5 ইয়ার্স ডাউন দ্য লাইন বা এই বছরই এমন সময় বছর ভিত্তিক হয় ইয়ারলিও হয়, তখন আমি যখন আপনার বসকে একটা মিটিং এ আপনার একটা মিটিং করবেন এমবিসি বা আপনার লঙ্কা বাংলার হ্যাঁ এরকম প্রাইম মিটিং হচ্ছে, সেলস মিটিং হচ্ছে, এই মিটিং হচ্ছে, তারপরে আপনার মান্থলি মানে ইয়ার মিটিং হচ্ছে, মানে মান্থলি মিটিং হচ্ছে, তখন আপনি যদি একটা কোশ্চেন করেন এভাবে যে স্যার আমাদের মানে স্ট্র্যাটেজিক প্ল্যানিং আন্ডারে কি আছে, যে আমাদের গোল প্ল্যানটা কি, তখন কিন্তু আপনার বস একটু নড়েচড়ে বসবে কি বলে ওই কথা কি ডিপ হ্যাঁ কিছু একটু হলো নড়েচড়ে বসবে গোলটা কি রাইট আমাদের আগামী 10 ইয়ার্স বা 5 ইয়ার্স গোল কি হ্যাঁ স্ট্র্যাটেজি প্ল্যান সেটা যদি একটু শেয়ার করতেন। আপনি তো বলতেছেন এই মাসের টার্গেট এত, বাট মাস ভিত্তিক তো স্ট্র্যাটেজিক প্ল্যানিং না, হয়তো তাদের একটা ইয়ারলি টার্গেট আছে, হয়তো আপনার হয়তো এই কোনো সাম রিজনে আপনার কোনো কারণে হয়তো এই মাসের পারফরম্যান্সটা খারাপ হয়েছে, বুঝছেন, ফর সাম রিজন আপনার হয়তো এই সাইডে কোনো একটা সমস্যা হয়েছে যেটার কারণে শুধুমাত্র আপনার ব্রাঞ্চেরই এই মাসের পারফরম্যান্সটা খারাপ হয়েছে, বা আপনার টিমে, ধরেন আপনার টিমে, আপনার ব্রাঞ্চের মধ্যে আপনার টিমেরটা কোনো একটা রিজন দিতে পারে, তখন আপনি কিন্তু একটা কোশ্চেন করতে পারবেন যে আমি একটু জানতে চাচ্ছি আমার স্ট্র্যাটেজিক প্ল্যানিং যাতে এই যে খারাপ পারফরম্যান্সটা হয়েছে আমি যাতে পরে নেক্সট মাসে এই জিনিসটাকে কভার আপ করে যে আপনার যে আলটিমেট গোলটা আমি পারপাসটা অ্যাচিভ করতে কোন কৌশলে আমি আগাইতে পারবো। হ্যাঁ আপনার লং টার্ম ধারণাটা যদি মাথায় থাকে ঠিক আছে আচ্ছা এই মাসে আমার পারফরম্যান্স একটু খারাপ হয়েছে, তো পরে 2-3 মাস যদি আমি ব্যাকআপ দিয়ে ওটাকে উঠায় ফেলে যদি আলটিমেটলি যে গোল সেটা যদি অ্যাচিভ করতে পারি তাহলে তো এটাই তো মেইন টার্গেট। এটাই হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যান। এক্স্যাক্টলি বুঝতে পারছেন ব্যাপারটা, যে সারা বছরে 12 মাসের প্ল্যানিংটা ছেদ করে রাখছে এই বছরে আমার হয়তো আমি 100 কোটি টাকা লোন করব, জি এখন হয়তো কোনো কারণে আপনার টার্গেট মিস হয়েছে, খারাপ হয়েছে, অনেক কারণ থাকতে পারে, এলাকা ভিত্তিক থাকতে পারে, তাই না? স্যার এবার মার্কেটিং প্ল্যানটা আরেকটু মার্কেটিং প্ল্যানিং হচ্ছে যে স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যাচিভ করার জন্য আমরা যে প্ল্যানিংগুলো করি মার্কেটিং এর আন্ডারে, ঠিক আছে, স্মল মানে ছোট ছোট যেগুলো ডিপার্টমেন্ট ওয়াইজ টিম ওয়াইজ সেটাকে আমি বলবো হচ্ছে মার্কেটিং প্ল্যানিং। বুঝতে পারছেন? এই যে গোলটাকে অ্যাচিভ করার জন্য যা যা ডে বাই ডে অপারেশনস, মানে শর্ট টার্ম যেগুলো আছে, শর্ট টার্ম মান্থলি মনিটরিং, মান্থলি অপারেশন, হ্যাঁ এক্স্যাক্টলি। আর আপনার লং টার্ম যেগুলো হবে সেটা হচ্ছে আপনার স্ট্র্যাটেজিক ক্লিয়ার। আচ্ছা স্ট্র্যাটেজিক প্ল্যান বড় কিছু মানে ওভারঅল অ্যাসপেক্টে চিন্তা করতে হবে, ফুল অর্গানাইজেশন জি, আর মার্কেটিং প্ল্যান হবে এক একটা ডিপার্টমেন্ট ওয়াইজ আপনাকে মান্থলি বা ডে ওয়াইজ বা টাইম টু টাইম যে অ্যাক্টিভিটিস এটা শর্ট টার্ম বেসিসে বুঝতে পারছেন? আচ্ছা এলিমেন্টস অফ কম্পিটিটিভ স্ট্র্যাটেজি দেখেন, এবার আমরা একটা কম্পিটিটিভ স্ট্র্যাটেজি দেখব। কম্পিটিটিভ স্ট্র্যাটেজির ক্ষেত্রে যেটা হচ্ছে এটা মেইনলি হচ্ছে মিলচেন এন্ড রেসের ক্ষেত্রে আসছে। সো এখানে যেটা বলতেছে যে প্রোডাক্ট, ঠিক আছে, প্রোডাক্টের ক্ষেত্রে দেখেন কম্পিটিটিভ স্ট্র্যাটেজির ক্ষেত্রে কম্পিটিশন, এবার আমরা আসলাম কোথায়? কম্পিটিটিভ স্ট্র্যাটেজি। কম্পিটিটিভ স্ট্র্যাটেজি আমাদের ক্ষেত্রে সেম ভাবে গুরুত্বপূর্ণ, তাই না? এখন আপনার লঙ্কা বাংলা আছে, লঙ্কা বাংলার সাথে আরো আইবিডিসি আছে, আইবিডিসি কি করতেছে, হ্যাঁ হ্যাঁ, তারপর লঙ্কা বাংলা আর কি আছে, আইডিএলসি আছে, আইবিডিসি আছে, এটা আরো গুরুত্বপূর্ণ কারণ কম্পিটিটিভ প্রথমেই দেখছে ওরা কি দিচ্ছে, এক্স্যাক্টলি। তাহলে এবার আপনি চিন্তা করেন যে আপনার কম্পিটিটিভ স্ট্র্যাটেজিটাও কিন্তু স্ট্রং, কারণ আপনার টার্গেট শুধু মনে করলেন একটা সেট করে দিলেন, সেট করে দিয়ে আপনার টার্গেট অ্যাচিভ হয়ে গেল, আর ওখানে যদি আপনার মানে ওখানে যদি কেউ মানে আরেকটা নিয়ে বড় মানে পয়সা থাকে তাহলে আপনি পারবেন মার্কেটে কম্পিট করতে? বছর খাইতে হবে, কারণ ওখানে তো সবাই যুদ্ধ করতে নামতেছে, ইটস আ কম্পিটিশন, কে আগে দৌড়ায় গিয়ে ওই জিনিসটা নিবে, তাই না? এটাই তো হচ্ছে সবাই তো মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়েই না। আপনি লঙ্কা বাংলার লোক, আর আপনার কিন্তু আপনি কি মনে করেন আইপিডিসি আর ওই আইডিএলসি কি বসে আছে? তারাও তো কাজ করতেছে, তাহলে কেমনে আপনার শেয়ারটাকে সে কিভাবে নিয়ে যাবে সেই চিন্তা আছে, তাহলে আপনি চিন্তা করতে হবে আমার জিনিসটাকে আমি কিভাবে সিকিউর করব, এটাতে আরো স্ট্রংলি করা হয়। হ্যাঁ তাহলে দেখেন প্রোডাক্টের ক্ষেত্রে ধরেন আপনাদের বিভিন্ন প্রোডাক্ট আছে, প্রোডাক্টের যে ফাংশনালিটিস আছে, তাই না, তারপর টেকনিক্যাল ডেভেলপমেন্ট প্ল্যান আছে, প্যাকেজিং আছে, সার্ভিস লেভেলস আছে, এন্ড রেঞ্জ এন্ড এক্সটেনশনস এন্ড ডিলিশনস। তো যেরকম ধরেন আমাদের একটা প্রোডাক্ট ক্রেডিট কার্ড, আমাদের একটা প্রোডাক্ট, ক্রেডিট কার্ডে আপনারা অনেক সময় অনেক ধরনের ইনোভেশনস দেন, যেরকম ব্র্যাক ব্যাংকে নতুন একটা ক্রেডিট কার্ডের লঞ্চ করছে আপনার মাস্টার মিলেনিয়াল ক্রেডিট কার্ড, মাস্টার কার্ডের আন্ডারে মিলেনিয়াল ক্রেডিট কার্ড 2 বছর কমপ্লিটলি ফ্রি,
এটা সাধারণত টার্গেট করা হয়েছে মিড রেঞ্জ এজে যারা আছে কর্মরত তাদের জন্য। এটা একদম লো রেঞ্জেও না আবার একদম টপ এন্ডেও না, কথাটা বুঝছেন? এটা এই মাস্টার কার্ড ভিসা থেকে বের হয়ে আসে, তারা ভিসা থেকে বের হয়ে তারা মাস্টার কার্ডটাকে দিছে, মাস্টার কার্ডটাকে দিয়ে তারা এমন ভাবে প্রমোট করছে যে যারাই নেবে প্রথম 2 বছরের মধ্যে উইদাউট এনি চার্জ, কোনো চার্জ নাই, সার্ভিস চার্জ নাই, বুঝছেন? এবং এটা দেখা গেছে যে আপনাদের সিগনেচার যে কার্ডগুলো আছে হাই রেঞ্জে, আবার একদম আছে যে নিচে হচ্ছে যে গোল্ড কার্ডগুলো, এটার মাঝামাঝি রাখছে। মাঝামাঝি কিরকম রাখছে? ধরেন লাউঞ্জ অ্যাক্সেসটা রাখছে, কিন্তু আপনি একজন বা দুইজন, আপনি একজন আরেকজনের মেম্বার, সিগনেচারে ফুল ফ্যামিলি মেম্বার্স, আপনি 4 জন ফ্যামিলি মেম্বার সহ, কারণ লাউঞ্জ অ্যাক্সেসটা ইম্পর্টেন্ট। তারপর পয়েন্টসের ভিত্তি আছে, তারপর বেশ কিছু তারা যে এই পার্টনারশিপ প্রোগ্রাম করে যেগুলো ক্রেডিট কার্ডের জন্য। তাহলে এই যে প্রোগ্রামটা তারা কি একটা নতুন প্রোডাক্ট কমপ্লিটলি ডিজাইন করছে তারা, এন্ড ইট গট ভেরি পপুলার। আমি নিজেও নিচ্ছি, আচ্ছা ঠিক আছে? তাও 2 বছর কোনো সার্ভিস চার্জ নাই, 30 রেঞ্জে আমি সব কিছু দিতে পারছি। হ্যাঁ, ব্র্যান্ড আমরা ইউজিসি দিয়ে আসছি আমি। ওই ইউজিসি তে ইউজ ইউজিসি বিশ্ববিদ্যালয় ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ লাইফ টাইম ফ্রি দিয়ে আসছি। লাইফ টাইম ফ্রি দিয়েছে, ওটা তো আপনার আলাদা শুধু সবার জন্য তো লাইফ টাইম ফ্রি। ঠিক আছে, আপনাদের দিতে পারি। লাইফ টাইম ফ্রি হলে আমার একটা দিয়ে দিন। ওরা স্যার আপনাকে দিতে বলছে। লাইফ টাইম ফ্রি যদি স্যার আপনারটা আপনি নিজে করে দিয়েছেন পার্সোনাল। ওটা তাহলে ভিসা নিব না, ভিসা ওটা ভিসা দিন। ভিসা নিতে মাস্টার কার্ড আছে, এইবিটি করে দিবেন স্যার। ওটা এক্সেস আছে নাকি? সব কিছু পাবেন, পাবেন, এয়ারপোর্টে ভিআইপি লাউঞ্জ লাউঞ্জ সারা ওয়ার্ল্ডে পাবেন। আপনাদের এনআরবিসি কোন লাউঞ্জটা ইউজ করে? ইয়াতে বলাকা বলাকা আর দেশের বাইরে ও আচ্ছা, স্কাই লাউঞ্জটা মানে ইয়ে করে এই স্ট্যান্ডার্ড ইডিএল মানে স্কাই লাউঞ্জ না? আমাদেরটা ভালো স্যার, আমি দিচ্ছি, লিস্ট দিচ্ছি আপনাকে, লিস্ট আছে আমার সাথে। দিয়ে একটু দেখুন। না স্যার, আমি কার্ডই করে দিচ্ছি, ফ্রি কার্ড, লাইফ টাইম আজীবন। যতদিন আপনি কার্ড রাখবেন এইগুলো করে ফ্রি হবে, কোনো ফি দেওয়া হবে না। না স্যার। আর লিমিট কেমন দেয় এরা? লিমিট আছে 5 টাকা দিয়ে হবে, 5 টাকা দিয়ে হবে। ঠিক আছে, 100 ছিল 10 টাকা দিচ্ছি। আমার একটা ফ্রেন্ডের এসএসসি ব্যাচ, ওর 100 ছিল, ওর বেশি 10 টাকা। হ্যাঁ, মানে যদি সার্ভিস চার্জ না থাকে তাহলে তো কোনো ঝামেলা। এটা কি অ্যাকাউন্ট মেইনটেইন করা লাগে? কিছু না আচ্ছা, তাহলে শুধু এনআইডি দিবেন আর একটা বিশেষ একটা স্যালারি সার্টিফিকেট চাইবে, স্যালারি বা স্যার পে স্লিপ দিবেন, মান্থলি পে স্লিপ দেয়। ব্যাংক স্টেটমেন্ট দিলেও তো? হ্যাঁ, স্টেটমেন্ট লাগবে না। আচ্ছা, ঠিক আছে। যাক, এখন আমরা দেখি তাহলে দেখেন প্রোডাক্টের ক্ষেত্রে তো এই যে ফাংশনাল যে চেঞ্জেসগুলো, ঠিক আছে, তার মানে এই কম্পিটিটিভ স্ট্র্যাটেজিগুলো কেন করা হইতেছে? যাতে অন্য একজনের সাথে কম্পিট করতে স্যার পারে। এইটি আমাদের কি বুঝায়, কারণ আমরা অলওয়েজ এর কাজ করি, ফাইট। এক্স্যাক্টলি। এই যে দেখেন লাইফ টাইম যে দিল, কি কারণে দিল? কি কোনো বেনিফিট ছাড়া দিছে আপনি মনে করেন? এমনি এমনি দিয়ে দিছে? না। এই যে বিশ্ববিদ্যালয় যে মঞ্জুরি কমিশনগুলো যাতে ইউজিসি ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন যেটা, তাদের যে এমপ্লয়িজরা তারা হচ্ছে সরকারি কর্মজীবী, তারা কিন্তু এখান থেকে গণনা করবে না, কথাটা বুঝছেন? তাদের কিন্তু লাইফ টাইম গ্যারান্টি মানে একদম মানে রিটায়ারমেন্ট পর্যন্ত এখান থেকে ছাড়ার কোনো আনটিল ইউজুয়ালি মারা না গেলে তাহলে এখানে ছাড়ার কোনো ইয়া নেই। গতকালকে ইউজিসি যে চেয়ারম্যান পিএস আমার খুব মুস্তাফিজ স্যার বলছে, ভাইয়া আইসেন কিন্তু আলাদা আছে, লোকের বিষয়ে কথা আছে, তাদের কার্ড ফ্রি কার্ড দিয়ে দিচ্ছে, এরপরে এসে আমার নক করছে। এক্স্যাক্টলি। আইসেন তাহলে এই যে এটা হচ্ছে তাদের একটা স্পেসিফিকেশন, তাই না? প্রোডাক্ট ওয়াইজ, বিকজ এই যে ফাংশনাল বলেন কিছু এরকম প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে করতে পারি আমরা, সার্ভিসের ক্ষেত্রে করতে পারি। তো এই যে মডিফিকেশনস গুলো আমরা করি, দ্যাট কামস আন্ডার দ্য কম্পিটিটিভ স্ট্র্যাটেজি। তো কি কি মডিফিকেশন করতে পারি? ফাংশনাল মডিফিকেশন করতে পারি বেসড অন দ্য ফিচার্স অফ দ্য প্রোডাক্ট, তাই না? যে যে বেনিফিটস গুলো দেয় সেটা। এন্ড যদি একটা শ্যাম্পু ধরতে পারি, শ্যাম্পুতে দেখা গেল কন্ডিশনার অ্যাড করে দিলাম, বুঝলে? সাবানের কথা যেটা বলতেছিলাম, প্রিমিয়াম হয়ে গেল। লাক্স সাবানের মধ্যে আমি ময়েশ্চারাইজার অ্যাড করে দিয়ে ওটাকে হয়ে গেল ডভ, ওটা আমি 150 টাকায় সেল করব। তাহলে দ্যাটস আ কম্পিটিটিভ স্ট্র্যাটেজি। ডাবের কিন্তু চিন্তা করেন, ডাব হচ্ছে একটা প্রিমিয়াম সোপ, বুঝতে পারছেন? সবাই কিন্তু সব সেগমেন্টে ই করেন। আবার এখন গাড়ির মার্কেটে যদি ধরেন, তাহলে গাড়ির মার্কেটে দেখেন বেশি পপুলার হয়েছে 1500 সিসি এসইউভি। মানে 1500 সিসি হবে কিন্তু ক্রসওভার যেটাকে বলে, মানে আপনার সেডান এন্ড ওই সেডান এন্ড এসইউভি যেটা মানে মিক্স যেটা আর কি, হ্যাঁ, উঁচা গাড়ি হবে। সবাই কিন্তু এটা খুব পপুলার হয়ে গেছে, এইটা একটা কম্পিটিটিভ। তার মানে যদি এরকম না আনি তাহলে কিন্তু হবে না। হন্ডা যেরকম ভেজেল আছে, টয়োটার যেরকম সিএচআর আছে, রাশ আছে, তারপরে রাশ আছে, তারপরে ইয়া আছে, আরেকটা হচ্ছে যে RAV4 আছে। এগুলো ফুল সাইজ এসইউভি না, কিন্তু এগুলোকে মিড সাইজ এসইউভি বলা হয় বা ক্রসওভার বলা হয়। যে প্রাইভেট কার এবং ওই জিপের মধ্যে জিনিসটাকে কম্বাইন করে একটা সেটাই। তো এই জিনিসগুলো এরকম আমাদের ডাকতে পারে যে ব্যাংকিং বিষয়ে বলি, আছে ইবিএল বা অন্য ব্যাংক এই দিচ্ছে, আমরা এখান থেকে কি
যেমন এই যে আপনার পলিসিটা ডিজাইন করা হয়েছে, এই জিনিসটা আপনি করা হয়েছে কেন? আপনি আমাদের লাইফ টাইম দিচ্ছেন, কারণ সরকারি কর্মকর্তা, এদের নিয়ে রিস্ক নাই, কারণ এরা সরকারি কর্মকর্তা এখানে থাকবে, এখান থেকে সরার কোনো চান্স আছে। আকাশ প্রাকৃতিক আমরা দিবেন কিন্তু ইয়ারি চার্জ আমি পাচ্ছি না, বাট এটা ট্রানজাকশন করলে তো আমরা হ্যাঁ, ওটা তো আমার ওই বেনিফিট হয়ে যাচ্ছে। আবার এটা রিস্ক ফ্রি, ওরকম রিস্কই নাই বলতে গেলে, কারণ এটা তো সরকারি সরকারটাই। তারপরে দেখেন প্রোডাক্ট দিয়ে আমরা করলাম, সবসময় মাথায় রাখতে হবে। তারপরে দেখেন কাস্টমার নিয়ে আমরা কি কি করতে পারি। তো কাস্টমারের ক্ষেত্রে কম্পিটিটিভ স্ট্র্যাটেজি কি কি আসতে পারে? কাস্টমার টার্গেটস আছে, রিসার্চিং কাস্টমার নিডস বাই সেগমেন্ট, সেগমেন্টিং দ্য মার্কেট বাই কাস্টমার নিডস, ডিস্ট্রিবিউশন চ্যানেলস এন্ড এক্সপোর্ট। তাহলে দেখেন কাস্টমারের ক্ষেত্রে আমরা কি কি করতে পারি। সেগমেন্টেশন ওয়াইজ করবে না, সবার কার্ডের নিড সবারই কম বেশি আছে, বাট সবার কি সেম? কারণ লাঞ্চ টাঞ্চ এগুলো দরকার নেই, তাহলে সে গোল্ড কার্ড নিবে। আবার কারো কারো জিনিস দরকার আছে যে খুব আপনার সিগনেচার দরকার, আমার হাই প্রোফাইল দরকার, মানে আমি যেখানে যাব আমার লাউঞ্জ, আমার ফরেন লাউঞ্জ, মানে হ্যাঁ মানে সবকিছু আমার থাকা লাগবে। তো আমার বছরে 20,000 টাকা সার্ভিস চার্জ দিলেও কিছু যায় আসে, তাহলে তাদের জন্য কিন্তু গাড়িতে দেখেন গাড়ির মধ্যে কিছু প্রিমিয়াম মানে কাস্টমার ওয়াইজ সবাই কি সেম গাড়ি? BMW কাস্টমার কি সবাই? দ্যাট ইজ আ লাক্সারি সেগমেন্ট। তার মানে হাই প্রোফাইল যারা, কাজটা একই, আলটিমেটলি তো গন্তব্যে পৌঁছানো, এটাই তো কাজ। বেসিক নিড কি? BMW দিয়ে গেলেও আপনি গন্তব্যে পৌঁছাবেন, আর আপনি যদি ওই মারুতি সুজুকি দিয়ে যান সেটা দিয়ে তো গন্তব্যেই পৌঁছাবেন নাকি? আলটিমেট কি? একটা প্লেসের লোকেশন কি এটা, কিন্তু এটার সাথে আমরা অ্যাডেড বেনিফিটস দিয়ে দিচ্ছি। কি কি অ্যাডেড বেনিফিটস? একটা মারুতি সুজুকি, ওই যে টাটা ন্যানো পাওয়া যায় 5 লাখ টাকা হলে একটা টাটা ন্যানো পাওয়া যায় নতুন গাড়ি। আর ওখানে দিয়ে একটা BMW কিনতে গেলে X7 এর দাম হচ্ছে আপনার অলমোস্ট 4 কোটি টাকার উপরে, 4.5 কোটি টাকা। 5 লাখ টাকা আর 5 কোটি। বেসিক নিডটা তো সেম, বেসিক নিড সেম। চাকা আছে না, বসার জায়গা আছে, এসি আছে ভিতরে সবই। হ্যাঁ এসি আছে, সবই আছে, বসার জায়গা আছে, গাড়ি চলতেছে, হেডলাইট আছে, সবই আছে। ওটা BMW চলতেছে, তাহলে এত ফারাক কেন? ওটা দিয়েও আপনি গেলে ওটা দিয়েও গন্তব্যে পৌঁছাবেন, BMW নিয়ে গেলেও গন্তব্যে পৌঁছাবেন, হয়তো আস্তে ধীরে হতে পারে। এটা হচ্ছে স্যার কমফোর্টেবিলিটি, আর হচ্ছে যে তার সোশ্যাল স্ট্যাটাস এবং তার টেকনোলজিক্যাল টেকনোলজি, তার ইঞ্জিন ক্ষমতা, তার কমফোর্ট, তার ইঞ্জিনের পারফরম্যান্স, তার ক্লাস, হ্যাঁ তার সেফটি ফিচার্স, হ্যাঁ তার লুকস, তার ডিজাইন, কমফোর্ট, জিনিসটা এখানে দেখেন। তার মানে আপনার কাস্টমার ওয়াইজ, সেগমেন্ট ওয়াইজ কিন্তু অনেকভাবে আপনি আপনার কম্পিটিটিভ পজিশনটাকে তুলে ধরছেন। টাটা ন্যানো কাস্টমার যে, সে কিন্তু BMW কাস্টমার না, ওর চিন্তা ভাবনা টাকা দেখুন শেষ। হ্যাঁ ওর কথা যত কম খরচে আমার কাজ হইল আমাদের কথা, আমি জাস্ট কোনো মতো যাইতে, আমার জায়গা মতো যাইতে পারলে হইল, 4 চাক্কা হইলেই হইল, আর কিছু লাগবে না। আর ওর কথা হলো যে না আমার এটা দিয়ে আমার সেগমেন্ট ওয়াইজ জিনিসটাকে ভেরিয়েশন করা হয়েছে, কম্পিটিশন পজিশনিংটা চেঞ্জ করা হয়েছে। সো দ্যাট ইজ মাই পার্ট অফ দ্য কম্পিটিটিভ স্ট্র্যাটেজি। বুঝতে পারছেন? এবার আসেন ডিস্ট্রিবিউশনে। ডিস্ট্রিবিউশনটাও এইভাবে, তাই না? বেশিরভাগ আপনার লাক্সারি গাড়িগুলোর জিনিসগুলো কিন্তু দেখবেন যে এক্সিকিউটিভ মোটরস, মানে BMW, মার্সিডিজ, সাধারণত তেজগাঁও, গুলশান এই সাইডটা। হ্যাঁ লিঙ্গটা বেশি কেন? বিকজ এখানে কষ্ট অর্জন বেশি। গুলশান বনানী BMW শোরুম কিন্তু নিয়ে যাত্রাবাড়ি করে নাই, যে কোন জায়গায় হবে এক্স্যাক্টলি জানে যে কোন জায়গায় করবে, বা BMW শোরুম নিয়ে কিন্তু মিরপুরেও করে নাই। কথাটা ক্লিয়ার? কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু ওই সব শোরুম, গাড়ি শোরুম তো রেগুলার গাড়ি শোরুম সব জায়গায়, এগুলো জায়গায় আছে। বুঝছেন ব্যাপারটা? তাহলে ডিস্ট্রিবিউশনটা ম্যাটার করে, কোন প্রোডাক্ট কোথায় ডিস্ট্রিবিউট করবেন, কিভাবে কাজ আছে, কিভাবে রিচ করতে হবে সেটা বুঝতে হবে। এখন আপনি একটা কর্পোরেট ক্লায়েন্ট হ্যান্ডেল করবেন, ধরেন আপনারা বিশ্বাস বিল্ডার্সের কাছে পাঠান, এখন বিশ্বাস বিল্ডার্সের কাছে এখন আপনি বুঝতে হবে যে মানে আপনার বিশ্বাস বিল্ডার্সের আপনি যদি কর্পোরেট লেভেলে যান, আপনি যদি তাদের যে সিও লেভেল বা এই লেভেল যে ভিটো বলে, ভিটো মানে বুঝেন? ভিটো VITO, ভিটো নাম শুনছেন কখনো? এটা শিখেন, ভেরি ইম্পর্টেন্ট টপ অফিসার, আমার সাথে প্রায় ফোন দেন শিখতে ভেরি ইম্পর্টেন্ট টপ অফিসার, এই টার্মটা শিখে রাখেন। উনি হেড অফ সিএল কাজে লাগবে এটা। আপনাদের অনেক সময় দেখবেন আপনার ম্যানেজারের লেভেলে অনেকে জানেন না, আপনার ম্যানেজার, আপনার যারা হেড টেক আছে তাদের তো জিজ্ঞেস করেন স্যার ভিডিও কি জানেন, জিজ্ঞেস করেন
VITO, very Important. important top officer. ইম্পর্টেন্ট টপ অফিসার হ্যাঁ। সর্বনাশ জানতাম না স্যার শুনছেন আগে কখনো ভিটো টার্মটা? ভেরি দ্যাট ইজ হোয়াট ইজ ভিটো। ভেরি ইম্পর্টেন্ট টপ অফিসার আচ্ছা, তা আমার এই জিনিসটা শেখার সুযোগ হয়েছে একটা ক্যানাডিয়ান কোম্পানির সাথে কাজ করার মানে সূত্রে। সো তারা মোটামুটি ইয়াতে আছে, তো ওখান থেকে আই লার্ন দিস দে হ্যাভ দিস স্ট্র্যাটেজি, অলওয়েজ রিচ আউট টু দ্য ভিটো। জি স্যার অলওয়েজ রিচ আউট টু দ্য ভিটো কেন? এখন আপনি যখন দেয়ার আর সাম গেট কিপার্স বলেন, গেট কিপার্স মানে দারোয়ান নাকি আচ্ছা কথাটা বুঝছেন? গেট কিপার্স মানে হচ্ছে হ্যাঁ এটা কথাটাও শুনে। এখন আপনি ধরুন কার্ড সেল করবেন, আপনার কার্ড সেল করেন। এখন জিনিসটা যদি এমন হয়, আপনি গেলেন ম্যানেজারের কাছে, ম্যানেজার আপনার কাজ করে কয়জন? 15-20 জনের কাজ করে। তো ম্যানেজারের পিছনে আপনি অনেকভাবে চিন্তা করলেন, ম্যানেজারের কাছে যাওয়ার পর বলছেন স্যার এরকম আমি একটা সেল করতে চাই, এরকম সে হয়তো ম্যাক্সিমাম কতজন 15-20 জনের জন্য আপনাকে অ্যাকাউন্ট দিতে পারবে। আর এই 15-20 জনের মধ্যে সবাই নিবে কিনা এটার কোনো গ্যারান্টি আছে? নিবে কিনা? তাহলে আপনার টার্গেট সেট হলো কতটুকু? মাত্র 15-20 জন। আর ওর কাছে যে এফোর্ট দিবেন, তারপর যাওয়ার পরে বলবে দেখতেছি, জানতেছি, শুনতেছি, আচ্ছা বলবো না, হ্যাঁ আমার বড় বসের সাথে কথা বলে নেই, আমার সাবঅর্ডিনেটের সাথে কথা বলে নানান ডিসিশন। আর আপনি যখন সিওর কাছে যাবেন, এই কোম্পানির সিওর কাছে যখন যাবেন, যদি রিচ করতে পারেন, তার আমাদের কাজ করে কত? এরকম ম্যানেজার আছে 7টা-8টা, মিনিমাম 300 লোক, আর তার ডিসিশনেই ফাইনাল ডিসিশন, ঠিক কিনা? তাকে কাউকে জিজ্ঞেস করতে হবে যে আমি এটা করবো কি করবো না, বরং তো সে যেটা বলবো এটা করার জন্য বাকিরা হচ্ছে আরে স্যার এটা বলছে। তার মানে ভিটো যদি আপনার এনআরবিসির কার্ড নিয়ে নেয় এবং বলে যে তোমরাও এনআরবিসির কার্ড ইউজ করো, বা এমন করে দিল যে আমরা আজকে থেকে কর্পোরেট ব্যাংকিং এনআরবিসির সাথে করবো, আমার কাছে ওনাকে ভালো লাগছে, আপনার নাম আতিয়ার ভাইকে ভালো লাগছে, we will do banking with NRBC, আজকে থেকে আমাদের সব ট্রানজাকশন NRBC তে হবে। সবাই ট্রানজাকশন হয়ে গেল, এখন তো ভাই 300 এমপ্লয়ি ঢুকে গেল আপনার এখানে কার্ড। এটাই তো স্যার। তার মানে বুঝতেছেন বেনিফিটটা কোথায়? তাদের ডিসিশন মেকিংটা অনেক ফাস্ট হয় and they are not liable to others, কথাটা বুঝছেন? তার কিন্তু চিন্তা করতে হবে না আমি কারে জিজ্ঞেস করবো, আমি যেটা মেক করছি ডিসিশন ওইটাই, রাইট স্যার। আই এম দ্য সোল বস। আর যে ম্যানেজার গেছে, তার মানে আপনার ম্যানেজারকে কনভিন্স করতে আপনার সময় লাগে বেশি, ম্যানেজার সহজে কনভিন্স হবে না, বিকজ হি ইজ দ্য গেটকিপার। কারণ ম্যানেজারের ম্যানেজারের কিছু ব্যারিয়ার আছে, লিমিটেশন আছে, সে তার ওই বাউন্ডারিটা ক্রস করতে পারে না, বা সে ভয় পায় যে আমি এটা করবো কিনা, কি হয় জানি না, আমি জিজ্ঞেস করি, সময় নেই। আর সিও তো ব্যারিয়ার নাই, বিকজ সিও ইজ আ ভিটো। সিএফও, সিও, হ্যাঁ, সিএমও, চিফ মার্কেটিং অফিসার, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, দাম ডিসিশন এটা বললাম, বরঞ্চ স্যার বলছে না হলেও নিব কি, হ্যাঁ আপনার যদি বস বলে তাহলে তো আপনি চিন্তা করেন স্যার বলছে না হলেও নিব। তার মানে অলওয়েজ ট্রাই টু রিচ আউট টু দ্য ভিটো। ভিটো কারা? ওই যে টপ ম্যানেজমেন্টের স্ট্র্যাটেজিক লেভেলে যারা ইয়া করে তারা। সো দ্যাট ইজ মাই ভেরি ইম্পর্টেন্ট টপ অফিসার। এই জিনিসটা মনে রাখবেন, এটা কাজে লাগে। ঠিক আছে? তো এখানে এবার প্রাইসে আসেন, লিস্ট প্রাইস ডিসকাউন্ট স্ট্রাকচার। এখন আপনি BMW যদি বলেন, কালকে যদি BMW এর কথা বলে 50% ডিসকাউন্ট, শুনে তো আপনার কেমন লাগবে? আরে কি ব্র্যান্ড 50% ডিসকাউন্ট, ওর দামের জন্যই ব্র্যান্ড। BMW যে 1 কোটি নিচে নেমে আসে, তখন আপনার কাছে সন্দেহ হবে কি রে ঝামেলা আছে, তার মানে প্রোডাক্ট অনেক ভালো না। কথাটা বুঝছেন ব্যাপারটা? তার মানে সবকিছু চাইলে আপনার প্রাইস কমাতে পারবেন না, কিন্তু কিছু জিনিস লাক্সারি করার জন্য আপনাকে প্রাইস হাই রাখতেই হবে। স্যার শেয়ার করেন, এরকম একটা ঘটনা কেন ঘটছে? আমেরিকা থেকে এক লোক ক্লায়েন্ট আমার ব্যাংকে, সে কোনো ব্যাংকে ইন্ডিয়ার করা, সিলন ব্যাংকে করা, বিভিন্ন ব্যাংকে ইন্ডিয়া আছে। উনি গেছে সিলন ব্যাংকে জানার জন্য আপনাদের রেট কত ইন্টারেস্টে যদি ইন্ডিয়া থাকে পয়সা আসা, এরকম একটা ব্যাংক ঘটছে আমার কাছে আসছে 6 স্যার, 6 বা 6.5 হাইস্ট দিতে পারেন বাইরে গেলে, বা 6.25 এরকম। লাস্টে বলো যে আপনার রেটিং আপনার কাছে এক্সেলেন্ট, কি আছে রেটিং মানে গুড, আপনার রেটিংটা রাখুন কেন স্যার? যাদের রেট যারা বেশি দিল ওরা ওখানে আমি সুন্দর করতেছিল, ওদের
প্রবলেম আছে, ওই টাকাটা ক্রাইসিস বেশি, ওনার কাছে ভ্যালুয়েশনটা এইভাবে নিল। রেটিং হয় যেটা আপনারা বলুন না যে দাম কম না বেশি, কাস্টমার এরকম দেখেন চিন্তা করে যে দাম কম বেনিফিট বেশি হলে তোমরা ডিসকাউন্ট পাবে, রিস্কটা বেশি হয়। পিপলস লিজিং ফাইন্যান্স যেটা করছে, পিপলস লিজিং ফাইন্যান্স তো মানে দলীয় হাই রেট হাই রেট 14% পর্যন্ত দিত, দলীয় হয়ে গেছে না, টাকা পয়সা নিয়ে সব। এই কাস্টমার চিন্তা আর এই টাকা পয়সা আর উদ্ধার হবে? মামলা ডলার করছে কাস্টমার স্যার মামলা করলে কি লাভ? ইন্ডিয়া এদের লাভ হয়, টাকা উদ্ধার হয় জীবনে। ইয়েস না যে হালকা ছিল না পিকে হ্যাঁ, পিকে আলাদা। ইন্ডিয়া পিকে আলাদা জানি কিসের ছিল না, ইন্টারন্যাশনাল লিজিং ইন্টারন্যাশনাল লিজিং। গ্লোবাল ব্যাংক, ইসলামিক গ্লোবাল ব্যাংক, হ্যাঁ, ওই তো এই করে পুরো দলীয় করে দিল না। হ্যাঁ এই ব্যাংকের নাম চেঞ্জ করে দিয়েছে, ইসলামিক গ্লোবাল আছে আর ইসলামিক গ্লোবাল ব্যাংক, এনআরবি গ্লোবাল, তো এরকম ডিসকাউন্ট। তারপরে যে আমাদের ই ভ্যালি ইভেন ডিসকাউন্ট, ডাইরেক্ট আবার ডিসকাউন্ট। ডিসকাউন্ট ডিসকাউন্ট দিলেই যে ভালো ব্যাপারটা কিন্তু না। কাস্টমাররা এটা মাইন্ড করে যে দাম কেন কম, যারা বোঝে, হ্যাঁ, আর যারা না বোঝে চাপাই করে আর এখানে রেট বেশি। এই যে ইন্ডিয়ান ব্যাংক, সব ব্যাংকের তাদের রেট বেশি, এফডিআই ইউনাইটেড ব্যাংক, না ইন্ডিয়ান ব্যাংক। ইউনিয়ন ব্যাংক। এখন কাস্টমাররা বোঝে যে মাঝখানে একটা অ্যানাউন্স আসছে যে ওদের ঝামেলা হয়ে গেছে, বুঝছেন? হ্যাঁ ওদের অনেক আর ওভাবে তো মেইনটেইন করতে পারবে না, মার্কেটের বাইরে জিনিস করে দেবে। এরকম আচ্ছা, তারপরে দেখেন অ্যাডভার্টাইজিং এন্ড প্রমোশন। অ্যাডভার্টাইজিং এন্ড প্রমোশনের ক্ষেত্রে বলছে টার্গেট অডিয়েন্স, কমিউনিকেশন অবজেক্টিভ, মিডিয়া, অ্যাডভার্টাইজিং ওয়েট, প্রমোশন প্ল্যানস এন্ড টাইমিং এন্ড পয়েন্ট অফ সেল। তার মানে কিছু কম্পিটিটিভ স্ট্র্যাটেজির ক্ষেত্রে অ্যাডভার্টাইজিংও কিন্তু ম্যাটার করে। যেমন দেখেন একজনকে কিন্তু মাঝে মধ্যে কিন্তু যে কম্পিটিটিভ অ্যাডভার্টাইজিং করে, অন্য একটা ব্র্যান্ডকে ক্রিটিসাইজ করে এরকম অ্যাড দেখছেন আপনারা? ওটা স্যার ওই যে কই সেন্ড মানি কি ফ্রি, অত সেন্ড পাঠান 10 টাকা খাওয়া, মানে অন্য একটা ব্র্যান্ডকে তারা আন্ডারস্টিমেট করে, তাদের নাম ধরে না। নাম ধরে না, কিন্তু বোঝা যায় যে ওই ব্র্যান্ডটাকে কথা বলতেছে। নাম বুঝছেন? যেরকম ওই যে ওই থামস আপ একটা সময় যে কোককে দিয়ে এরকম একটা কিছু একটা জেনারেট বের করছিল, যে কম্পারেটিভ অ্যাডভার্টাইজিং একজন আরেকজনকে আন্ডারস্টিমেট করে। এই অ্যাডভার্টাইজিং এর প্রমোশন দিয়ে আপনি আপনার কম্পিটিটিভ স্ট্র্যাটেজিটাকে সাজাইতে পারবেন। বুঝতে পারছেন? তারপর আপনার সেলস ফোর্স ইজ ওয়ান অফ দ্য মোস্ট থিং। আপনার যত এফেক্টিভ সেলস ফোর্স হবে, যত কম্পিটিটিভ সেলস ফোর্স হবে, এটা আপনার কম্পিটিটিভ স্ট্র্যাটেজির মধ্যে পার্ট। ঠিক আছে? যে আপনার কাস্টমার প্রায়োরিটিস কারা হবে, ওই যে আমি বললাম কাস্টমার প্রায়োরিটিস কারা, ভিটো, যারা নাকি ওই যে আপনার আরেকজনের আইডিএলসি বা আইটিডিসি দেখা যাচ্ছে তারা ওই সারাক্ষণ ম্যানেজার লেভেলে গিয়ে বসে থাকে, আর আপনি ভিডিও লেভেলে গিয়ে খালি খুঁজেন। এরা 10 জন ম্যানেজার মিলে 10টা ম্যানেজার সারা মাসে হয়তো 10 জন ম্যানেজার করছে, আর আপনি একটা ডিল করছেন ওই 10 জনকে আপনি বিড দিয়ে ফেলেছেন একজন দিয়ে। আপনার 10 জায়গায় ঘোরার দরকার নাই তো, আপনি এক জায়গার মতো একজন করেন, বাস দেখবেন যে পুরো কোম্পানি হয়ে গেছে। ইফেক্টিভ কল বা ইফেক্টিভ হ্যাঁ, কিন্তু ভিডিও লেভেলে আপনি যদি রিচ করতে পারেন, আপনার সময় কম লাগবে, ফান্ড হবে, তারা যা বলবে সেটা দ্যাট ইজ ট্রু। বুঝতে পারছেন? মানুষের ভিডিও মানে কি মানে হ্যাঁ। ভেরি ইম্পর্টেন্ট টপ তারপর ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে কিছু কম্পিটিটিভ স্ট্র্যাটেজি আছে। কম্পিটিটিভ ম্যানুফ্যাকচারিং কি আছে দেখেন, সাস্টেনেবল কোয়ালিটি এন্ড ভলিউম লেভেলস। সাস্টেনেবল হবে কিনা, কস্ট রিডাকশন প্রোগ্রাম লাইক র ম্যাটেরিয়ালস ইউজেজ, শিয়ারস এন্ড ম্যান পাওয়ার এন্ড কোয়ালিটি এনহ্যান্সমেন্ট। তাহলে আমাদের এই কম্পিটিটিভ স্ট্র্যাটেজিটা দেখেন কি কি দিয়ে আমরা সাজাতে পারি। আমরা প্রোডাক্টটাকে মডিফাই করতে পারি, প্রোডাক্টটাকে বিভিন্ন ফিচারস অ্যাড করতে পারি, প্রোডাক্টে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য আনতে পারি, বিভিন্ন বেনিফিট দিতে পারি প্রোডাক্টের মাধ্যমে। ওটা দিয়ে আমরা আমাদের কম্পিটিটিভ স্ট্র্যাটেজিটাকে কি হেল্প করবে, আমাদের কম্পিটিটিভ স্ট্র্যাটেজিটাকে সাজাতে পারি। আবার কাস্টমারের ক্ষেত্রেও হতে পারে, কি ধরনের প্রোডাক্ট সেল করব, কোন কাস্টমারের কাছে সেল করব, কেমন হবে আমার প্রোডাক্টটা, কি প্রিমিয়াম হবে না রেগুলার কাস্টমারের জন্য হবে, কেমন হবে, সেটা দিয়ে আমি একটা স্ট্র্যাটেজি করতে পারবো, ঠিক কি না? আবার ডিস্ট্রিবিউশন কোথায় রিচ করব, আমি কি প্রিমিয়াম লোকেশনে সেল করব, আমার আউটলেট বা আমার শোরুমটা কি প্রিমিয়াম লোকেশন হবে নাকি মোটামুটি আমার যে টার্গেট কাস্টমার আছে তাদের জন্য বেস করে করব, কোথায় করব, কম্পিটিশন কোথায় কম আছে, কোন লোকেশনে দিলে ভালো হবে, বেশি কাস্টমার আসবে, এটা দিয়ে কম্পিটিটিভ স্ট্র্যাটেজিগুলো কিন্তু অর্গানাইজ করে। এবং প্রাইসটা ম্যাটার করে, প্রাইস কি ধরনের প্রাইস চার্জ করব, আমি দামটা বেশি সবসময় কমাইলে কিন্তু যে ভালো ব্যাপারটা কিন্তু তা না, তাইলে ওই ইনভ্যালিড মতো অবস্থা হতে পারে। না কিছু বেশিও দিতে হবে, প্রাইস বাড়াইতে হবে, বুঝে বেসড অন দ্য প্রোডাক্ট। সবকিছু ক্ষেত্রে সব স্ট্র্যাটেজি তো সবার জন্য যাবে না। তো বিএমডব্লিউর জন্য আমরা প্রাইস হাই রাখতে হবে, কারণ এটা লাক্সারি বা প্রিমিয়াম প্রোডাক্ট। এই ভ্যালু শুধু এসএফসির কাছে দেওয়া হয়, এজেন্সির কাছে ধরা মানে 15 লাখ টাকা পায় আপনাদের কাছে, মানে এটা দেয় না কেন? এসএমসির কাছে ধরা কেন? ওরা কি প্রোডাক্ট দিতে আপনাদের কাছে? ওরা আমাদের কাছ থেকে সিলাইন, তারপরে বিভিন্ন কন্ডম ব্র্যান্ড, কন্ট্রাসেপটিভ আইটেম, পিল, এগুলো কি সেল করতো ওরা? ওরা সেল করতো। পরে ওরা প্রথম দিছিল যে 1-2 কোটি 3 কোটি টাকার প্রোডাক্ট নেবে সিঙ্গেল মেমোতে, এবং ট্রানজাকশন হবে ক্যাশ অন ডেলিভারি।
ক্যাশ অন ডেলিভারি কারা হবে না, আপনারা পাবেন ক্যাশ অন ডেলিভারি। হ্যাঁ, তখন আমরা তখন চলে গেলাম যে না, আমরা ক্যাশ অন ডেলিভারিতেই করবো না। 3 কোটি টাকার মাল যদি আমি প্রথমে অ্যাট এ টাইম আমি নিয়ে যাইতে চাই, তাহলে আমার প্রোডাকশন তো আছে, কিন্তু আমি যখন এই প্রোডাক্টগুলো সাপ্লাই দিতে যাবো, ইনকেস সে যদি বলে যে আমার কাছে আজকে ক্যাশ শর্ট আছে, তখন প্রবলেম, আমাকে অ্যাডভান্স পে করতে হবে আপনাকে। মানে আপনারা ওই 3 কোটি টাকা মাল আজকে অর্ডার দিবেন, আপনার ডিমান্ড সাবমিট করবেন, আমাদের এই আছে, আপনি আজকে যখন দিচ্ছেন, অর্ডারটা দিচ্ছেন, ওই মুহূর্তেই আপনাকে ব্যাংক ডিপোজিট করতে হবে। মানে বিকাশ বা যে কোনো সুদ মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে আর কি। ও আচ্ছা, এটা ই ভ্যালির সাথে করছেন, কাস্টমার লেভেলে না? না, ইভেন কাস্টমার লেভেলে আমরা প্রোডাক্ট দিচ্ছি, ক্যাশ কালেক্ট করছে, আচ্ছা। ইনস্ট্যান্ট আমাদের ক্যাশ অন ডেলিভারি। ক্যাশ অন ডেলিভারি। আর ওই ক্ষেত্রে আমরা 3 কোটি টাকার প্রোডাক্ট দিলাম একসাথে ওটা কি দিচ্ছেন? 3 কোটি টাকা, এবং তারা টাকা দিয়েছে। সেকেন্ড টাইম প্রোডাক্ট দিলাম, দেন থার্ড টাইমে তারা আমাদেরকে, এর ভিতরে 2টা প্রোডাক্ট শর্ট ছিল আমাদের, আচ্ছা। তারপরে আবার তারা এই করলো, ডিমান্ড করলো 5 কোটি টাকার প্রোডাক্ট দিতে হবে। তখন তারা বললো যে আমাদের একটু ফ্যাসিলিটিস দিচ্ছে, ক্রেডিট দেন। তখন আমরা তো নো ক্রেডিট নো বিজনেস। পরে হ্যাঁ বুঝতে পারছি, পরে মানে পরে তারা ডিমান্ড করলো, সাবমিট করলো ক্যাশ, আচ্ছা আমাদেরকে ক্রেডিট কিসের জন্য প্রপোজাল দিল, হেড অফিস কনভেন্স হইল, যে হেড অফিস যখন কনভেন্স হইল, তখন আমরা একটা সাপোর্ট করলাম, আমাদের ম্যানেজার এবং আমরা যারা এক্সিকিউটিভ লেভেলে আছে, আমরা কেন এটা করছি না, আমরা কেন বিজনেস চাচ্ছি না। তখন আমরা বললাম যে আমাদের এখানে রিস্ক আছে, রিস্ক ফ্যাক্টর আমরা যেটা মনে করি, যখন আমি সেপারেশনে যাব বা আমি রিটায়ারমেন্টে যাব, ওর কোনো লায়াবিলিটিস থাকলে আমি কেন বিয়ে করবো, আমি কেন তার ড্যামেজ রিকভারি করবো, এখানে আমার ইন্টারেস্টটা কি, আমি উইদাউট ক্যাশ আমি প্রোডাক্ট সার্ভ করবো। দেন আমার ম্যানেজার তখন চিন্তা করলেন যে রিস্ক তো সে যেটা আইডেন্টিফাই করছে, ওটা তার জন্য রিস্ক আছে, মানে আমার জন্য লায়াবিলিটিস, ইন ফিউচার সে কোনো কিছুতে ডিফল্ট হলে সেটা আমাকে ক্লিয়ার করতে হবে। ম্যানেজার বলছেন আমার চাকরি আছে 1 বছর, আমি এটা দিব না। 5 কোটি টাকা এক প্রেজেন্ট দেখা যাচ্ছে, 5 কোটি টাকা বিজনেস লস করবে, ওই ডিমান্ড ওইভাবেই আছে, দেন ওই পেন্ডিং ওইভাবেই ছিল। আমরা প্রোডাক্টটাকে মানে অর্ডারটাকে ক্যাশ করিনি, আমরা অর্ডারটাকে তাকে সার্ভ করিনি। দেন টাকাটা আপনার ঢুকলো কি হবে? টাকা তো তার আগের ঢুকে আছে, ও আগে যে অ্যাডভান্স পেমেন্ট, ওই অ্যাডভান্স পেমেন্ট আস্তার জন্য, পরে দলিয়া হয়ে ধরে ধরে নিয়ে গেল। তার মানে বিভিন্ন বহুত কোম্পানিরা ওর কাছে টাকা পায়। হ্যাঁ, বিভিন্ন কোম্পানিতে যাদের কাছে আমাদের কাছে ওটা দিলে, আমরা যদি 2021-এর 30-এর 27-এ জুনও যদি প্রোডাক্টটা সার্ভ করতাম, তাহলে আমি এখন 5 কোটি টাকার লায়াবিলিটিস আপনার কোম্পানির জন্য আমার বিয়ে করতাম। বিশাল একটা এরকম বহুত কোম্পানির সাথে ইয়ে করছে। আবার চিন্তা করেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানাইছে কাদের, তাসা মানে কত বড় বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আমরা যখন ওর পয়েন্টে যাই, তার পয়েন্ট যখন বলিয়ারপুর যে ওয়্যার হাউস, তার স্টক কিপিং দেখেই আমি বুঝতে পারছি এখানে রিস্ক আছে, ইন ফিউচারে তারা এখানে বিজনেস ঠিকাইতে পারবে, স্টেবল না তো সেই স্টেবল হবে না। কেন এই যে এই বিজনেস মডেল একটা স্ক্যাম, জাস্ট থেকে এটা কাইন্ড অফ স্ক্যাম। যার এই থাকবে বিজনেস করার টেন্ডেন্সি থাকবে লং টার্ম, তার প্রোডাক্ট স্টোরেজ ক্যাপাসিটি থাকবে হাইলি সিকিউর পজিশনে, তার প্রোডাক্ট স্টোরিংয়ে যখন স্টোরেজে যাব তখন তার দেখা যাবে না যে প্রোডাক্টটা ড্যামেজের বাইরে আছে, সবাই সিটায় আছে, সেট প্লেসে নাই, ফিপো মেথড ইউজ করে নাই, মানে এটা করছে না, তার মানে সামথিং রং, তার স্ট্র্যাটেজিক প্ল্যানে প্রবলেম আছে, তার ডেলিভারেশনে প্রবলেম আছে, তার কালেক্টিংয়ে প্রবলেম। ওর ইয়া ছিল যে আমার যতটুকু মনে হচ্ছে যে কয়েক হাজার কোটি টাকা এই সে নিয়ে চলে যাবে, সে এটা মানে সে এই বেরিয়েছিল, বুঝছেন, একটা স্ক্যাম ক্রিয়েট করে, ও একটা স্ক্যাম করে, বা সেখান থেকে দেখা যায় ও ভাগতে চাইছিল কিন্তু টাইমিংটা ধরা হয়ে গেছে। ও একটা জিনিসটা স্টেবল করে করে ও চাইছিল যে কয়েক হাজার কোটি টাকা নিয়ে মনে করেন যে মানে পাড়ি দিয়ে দেবে, বুঝতে পারছেন, আমার চিন্তা ভাবনা এটাই ছিল।
কারণ এই ডিসকাউন্ট দিয়ে তো কখনো পসিবল না। আপনি একটা 50% যদি আপনি জানেন আপনি প্রফিট না করে আপনি কস্ট প্রাইসে দিতেছেন না, আপনি একটা ইউনিট কোয়ান্টিটির কস্ট প্রাইসে দিতেছেন না, তা আপনি মানে ব্যবসা করবেন কি? এটা জিনিসটা হচ্ছে কি এমএলএম হয়ে গেছে জিনিসটা কি, ওই আপনার 10 জনের টাকা নিছে 10 জনের দিয়ে আরো 20 জন মানে 20 জনের থেকে টাকা নিছে 10 জনকে দিছে, ওই 20 জনের দেখা দেখি আরো 50 জন ঢুকছে, ওই 50 জনের টাকা দিয়ে 20 জনকে দিছে, কথাটা বুঝেন? এরকম দেখায় লোক ক্রিয়েট করছে, করার পর ওই 50 জন কি করছে, বলা বলি করছে 50 জনের থেকে আরো 100 জন হয়ে গেছে, ওদের টাকাই ওদেরকে দিছে, কথাটা বুঝেন? ধীরে ধীরে ওই টাকা এরপর আর 500 জন আসছে। হ্যাঁ 500 বাড়তে যখন একটা হাই লেভেল হয়ে যায় এমএলএম ছড়াইতে থাকে ছড়াইতে একটা টাইমে যে সব নিয়ে মনে করেন যে বাস। তারপরে একটা সাথে ছিল ওই উইকলি একটা সাইকেল মাত্র না, হ্যাঁ উইকলি যে আমি এই ধামাকা এই উইকলি এটা আমি একটা মোবাইল পাইছিলাম ওই যে সময়, আরে আমি পাইছি বাস, বুঝছেন? আমাদের সেলস ম্যানেজার ম্যাক্স নোটবুক অর্ডার করছিলেন। হ্যাঁ পাইছেন মানে ওই সেও লাভের আশায় দিচ্ছে, মানে কিরকম, যখন সেকেন্ড শিডিউল আমরা ওইখানে প্রোডাক্টটা ডেলিভারি সেটা কমপ্লিট করি, তখন আমরা হাতে হাতে ওদের ওয়্যার হাউস থেকে কোনো হাতে হাতে প্রোডাক্ট বেরোনোর কোনো সিস্টেম নেই, ওইখানে আমরা রিসিভ করছিলাম। ও আচ্ছা বলে যে এটা তো এখনো প্রসেসিং হয় নাই, সেটা আমাদের সার্ভিস দিতে হবে। ইভেন আব্দুল হক সাহেব আমাদের এমডি ওনার বাসার জন্য এসি অর্ডার করছিলেন, তখন ওই এসি গুলো আমরা ওইখান থেকে রিসিভ করি। এই জিনিসটা কেউ আপনারা মানে বুঝতে পারবো না, আমি বুঝলাম না, এটা তো মনিটরিং কোনো ইয়া নাই, মনিটরিং বডি নাই, এইভাবে একটা প্রোডাক্ট এইভাবে একটা ইয়ে করতেছে, কনজিউমার রাইটস এর কোনো একটা এগুলো থাকলে সার্ভেইলেন্স হওয়া উচিত, তাই না? হ্যাঁ এরপরে সালমানের প্রবলেম প্যাক্ট হয়ে গেছে, বিভিন্ন লোকজনকে একটু বেশ কিছু মানে হিউজ অ্যামাউন্টের করাই দিয়ে বুঝতে পারছেন? সে পালাইতে চাইছিল কিন্তু পালাইতে পারে নাই, কারণ পালাইলে ঝামেলা হয়ে যায়, আমি মনে জেলেই আছে ও বউ সহ আমার কাছের থেকে দেখছি, আমার কাছের থেকে 84 টাকা সেলাইন কিনে যখন 45 টাকা রেট দিছে, আমি বলছি যে ব্যবসা কোটায় নিতেই হবে। আপনার কাছ থেকে কিনছে কস্ট প্রাইস 84 টাকা, 84 টাকা, ওইটা সেল করতেছে 45 টাকা। আমার কাছ থেকে যদি 100 কোটি টাকার একটা প্রোডাক্ট কিনতে পারচেজ করতে হয়, সেটা কোর্স লাইন 84 টাকায় কিনতে হবে, কম হবে না 1 টাকা 1 পয়সা কমে। তাহলে সে 45 টাকা কি হবে রেটটা? প্যান্থার 123 টাকা আমার রেট, তোমার তো বোঝা যায় তার 123 টাকায় সে পারচেজ করছে, উনি রেট দিয়েছেন 97 টাকা, তাহলে উনি সার্ভাইভ করবেন কিভাবে? এটা অসম্ভব না। আমরাই করে বাথরুমকে দিয়ে প্রোডাক্ট সাপ্লাই করবো, ওইটা সিস্টেম করে। যাই হোক, তাহলে আমরা দেখলাম আপনারা যে এলিমেন্টস অফ কম্পিটিটিভ স্ট্র্যাটেজি থেকে প্রোডাক্ট, কাস্টমার, ডিস্ট্রিবিউশন, প্রাইস, এগুলো যে আমাদের কম্পিটিটিভ স্ট্র্যাটেজিটা আমরা সাজাতে পারি। তো তারপরে দেখেন চেঞ্জ শেপিং স্ট্র্যাটেজি, তাই না? চেঞ্জ শেপিং স্ট্র্যাটেজির ক্ষেত্রে বলছে কি, চেঞ্জ ইজ অ্যান এক্সপেক্টেড কনসিকোয়েন্স অফ মডার্ন লাইফ। Indeed, the phrase change is the only certainty has become something of a business mantra. কি বুঝলেন কথাটা? Change হচ্ছে the accepted consequence of modern life. Indeed, the phrase change is the only certainty has become something of a business mantra. Business mantra হচ্ছে একটা business philosophy, ঠিক আছে? আমরা যেটা এটা মনে করি, জানেন only certain কোন জিনিসটা? শুধু চেঞ্জ জিনিসটাই সার্টেন, চেঞ্জটা অপোজিট, যে চেঞ্জ হবেই। এক্স্যাক্টলি। আমরা বলি না মানুষের লাইফে সার্টেন কি, আমাদের তো আমরা বলি আমাদের লাইফে সার্টেন কি, চেঞ্জ ইজ অনলি সার্টেন, পরিবর্তনটাই হচ্ছে সার্টেন। যে পরিবর্তনের সাথে খাপ খাওয়ায় চলতে পারবে সেটাই সাকসেস। তো এখানে এটাই বলতেছে যে আমাদের মডার্ন লাইফে চেঞ্জ, আমাদের 5 মাস আগে, আপনার 5 মাস আগে এই মানে রাশিয়া ইউক্রেন যুদ্ধের আগেও যে যা ছিল, এখন সিচুয়েশন অনেক চেঞ্জ হয়ে গেছে, তো বহুমূল্যে জিনিসপত্র বেড়ে গেছে। শ্রীলঙ্কা বেস্ট উদাহরণ এখন শ্রীলঙ্কা, তার মানে চেঞ্জই হচ্ছে, আমরা বলি না যে আমাদের লাইফে মানে কি পরিবর্তনটাই হচ্ছে একমাত্র স্থিতিশীল, বাকি সব হচ্ছে কি আনসার্টেন। পরিবর্তনটা হবেই, পরিবর্তন ইজ অনলি সার্টেন, এটা হবেই, পরিবর্তন ইজ অনলি সার্টেন, এছাড়া বাকি সব মানে আমরা বলতে হয়, বুঝতে পারছেন জিনিসটা? All organizations are subject to increasing levels of change. We can view change in terms of cyclical change and evolutionary change. কিছু ক্ষেত্রে হয় ইভলিউশনারি চেঞ্জ আর সাইক্লিক্যাল চেঞ্জ হয়। প্রত্যেক অর্গানাইজেশনে চেঞ্জ দিয়ে ম্যানেজমেন্ট করতে হবে, এবং এর জন্য এই চেঞ্জ ম্যানেজমেন্ট অনেক ইম্পর্টেন্ট, এন্ড ওয়ান অফ দ্য মেজর পার্ট অফ আওয়ার স্ট্র্যাটেজি শুড বি চেঞ্জ ম্যানেজমেন্ট। ওই যে উনি যেটা বললো যে অ্যাডাপ্টিং টু দ্য নিউ চেঞ্জেস,
যারা নতুনের সাথে খাপ খেয়ে না চলতে পারবে বা নতুন জিনিসটাকে গ্রহণ না করতে পারবে তারা they will not be able to shine. স্যার সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা এইটার কাজ কি স্যার? এটা সংক্ষেপে এক মিনিটে এখানে যদি সাপ্লাই চেইন দেন তাহলে কনফিউজ হয়ে যাবে, বুঝবেন না। ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে প্রোডাক্টটা একটা কিভাবে থেকে একটা ফ্রম ফ্যাক্টরি থেকে ম্যানুফ্যাকচারিং থেকে প্রোডাকশন থেকে একদম মানে মেইন ভোক্তা গোডাউন না কাস্টমারের হাত পর্যন্ত কিভাবে যাবে সেই জিনিসটা যে ডিস্ট্রিবিউশন অফ গুডস বা ফ্লো অফ গুডসটা সেটা হচ্ছে সাপ্লাই চেইনের কাজ। আচ্ছা তাহলে এখন যেটা বলতেছি যে আমরা চেঞ্জের কথা আছে, চেঞ্জ একটা মাঝখানে একটা দিলে কি হ্যাঁ, তো চেঞ্জ হয়ে গেলে শেপিং স্ট্র্যাটেজি, তার মানে আমাদেরকে দেখেন চেঞ্জের জন্য আমাদের কিন্তু আলাদা স্ট্র্যাটেজি আমরা ফলো করি। আমরা এতদিন কি এতক্ষণ দেখলাম স্ট্র্যাটেজি, মার্কেটিং স্ট্র্যাটেজি, মানে কর্পোরেট স্ট্র্যাটেজি দেখলাম, তারপর আমরা মার্কেটিং প্ল্যানিং স্ট্র্যাটেজি প্ল্যানিং দেখলাম, মার্কেটিং প্ল্যানিং দেখলাম, দেন উই হ্যাভ অলসো সিন দ্য কম্পিটিটিভ স্ট্র্যাটেজি। এইবার হচ্ছে আমাদের চেঞ্জ বা শেপিং স্ট্র্যাটেজি, চেঞ্জ অর শেপিং স্ট্র্যাটেজি। এটার জন্য আমাদের কিছু স্ট্র্যাটেজি ফলো করা লাগে, ঠিক না? কারণ দেখেন আপনি যদি আজকে যে জিনিসটা চেঞ্জ হয়ে যাচ্ছে আপনার চিন্তা করতে হবে আস্তে আস্তে, মানে ডাউন দ্য লাইন যারা নাকি যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস নিয়ে কাজ করেন একটা সময় সব মানি কিন্তু ইলেকট্রনিক হয়ে যাবে। এখন ইনফ্যাক্ট হয়ে গেছে, বিকাশের কথা চিন্তা করেন, তারপর বিভিন্ন মোবাইল ব্যাংকিং এর কথা চিন্তা করেন, ইন্টারনেট ব্যাংকিং এর কথা চিন্তা করেন, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এর কথা, একটা সময় থাকবে যে আমরা কিন্তু আর নোট ইউজ করব না। এটা আপনি মানেন, বিশ্বাস করেন কথাটা? উই উইল নট ইউজ নোটস এনিমোর, হার্ড ক্যাশ কেউ ইউজ করবে না, সব ইলেকট্রনিক হবে। মেজরিটি কার্ডে হবে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, বিকাশ, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ইন্টারনেট ব্যাংকিং। সো দেয়ার উইল বি নো হার্ড ব্যাংকিং এ যে টাকা দিচ্ছে তুলে দিয়ে যে টাকা গুনে নো বিটকয়েন ক্রিপ্টোকারেন্সিস। সো এগুলো কি হচ্ছে আলটিমেটলি ইটস গোইং অল বিকামিং ডিজিটাল। সো আপনি যদি ওই জিনিসটা মাথায় না রেখে আপনি যদি আপনার জিনিসটাকে ডিজাইন না করেন আপনি পিছিয়ে যাবেন। আপনি ক্যানট কম্পিট ইন দ্য মার্কেট, ইউ উইল নট বি দেয়ার ইন দ্য মার্কেট। আপনাকে বুঝতে হবে যে ডাউন দ্য লাইন আমার চেঞ্জ স্ট্র্যাটেজিটা কি হবে। আমি যে আমার স্ট্র্যাটেজিক প্ল্যানিং করব, স্ট্র্যাটেজিক প্ল্যানিংটা কি শুধু কিন্তু মার্কেটিং প্ল্যানিং না, চেঞ্জ স্ট্র্যাটেজি, কম্পিটিটিভ স্ট্র্যাটেজি সব কিছু মিলাই কিন্তু আমার স্ট্র্যাটেজিক প্ল্যানিংটা, আমার ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি। বুঝতে পারতেছেন? ক্যান ইউ থিংক অফ দ্য বিগ পিকচার? স্ট্র্যাটেজিক প্ল্যানিং ইজ অ্যাবাউট দ্য বিগ পিকচার। এখানে আমরা সব স্ট্র্যাটেজি, এর জন্য আমরা কিন্তু স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর আন্ডারে আমরা কিন্তু সব দেখতেছি, মার্কেটিং প্ল্যানিং দেখতেছি, তারপরে আপনার হচ্ছে কম্পিটিটিভ স্ট্র্যাটেজি দেখতেছি, এখন আমরা চেঞ্জ দেখতেছি, চেঞ্জ স্ট্র্যাটেজি কিন্তু আমরা অনেকে এটা মাথায় নেই না, আমাদের স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর মধ্যে জিনিসটা নাই। বাট এটা কতটা গুরুত্বপূর্ণ বুঝতেছেন আপনারা? যে আমি যদি খাপ খাইতে না পারি, কোডাক কথা যে কোডাক ফুজি ফিল্ম ছিল, ওরা ওই জিনিসটা রিয়েলাইজ করে না যে সবকিছু ডিজিটালাইজড হয়ে যাবে। ওরা ওই কোডাক ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে ওইটা নিয়ে বসেছিল। আসলে কোডাকের কোনো কোডাক ওয়াজ ওয়ান অফ দ্য বিগেস্ট কোম্পানিজ ইন দিস ফিল্ম ইন্ডাস্ট্রি। আচ্ছা কোডাকের কোনো অস্তিত্ব নাই। নোকিয়া রিয়েলাইজ করতে পারে না যে তারা যে স্মার্টফোন জেনারেশনে যাওয়া দরকার তারা তাদের ওই প্রাইড নিয়ে বসেছিল। So they didn't adopt the Android strategy. Android না করার পরে they are out of the market. নোকিয়া বলতে বাঘা আছে না, নোকিয়ার উপরে কেউ কিছু নাই। আজকে যে আইফোন যেটা লিড করতেছে মার্কেট, এক সময় নোকিয়া সেই মার্কেটটা লিড করছে। মানুষ মোবাইল মানে নোকিয়া আছে। এক্স্যাক্টলি, আজকে নোকিয়ার নাম বন্ধ আছে। সেখানে কারা চলে আসছে দেখেন, স্যামসাং ছিল ইলেকট্রনিক কোম্পানি, ফ্রিজ টেলিভিশন এগুলো বানাইতো। সেখানে স্যামসাং হয়ে গেছে এখন মানে হিউজ ওয়ান অফ দ্য মার্কেট লিডার্স। কাস্টমার ডিমান্ডটাকে ক্যাপিটালাইজ করছে, হ্যাঁ কাস্টমার ডিমান্ডটাকে ক্যাপিটালাইজ করছে যে মার্কেটে টিকতে হলে মোর ওভার দ্য চেঞ্জ ম্যানেজমেন্টটা তারা করছে। যারা নাকি চেঞ্জ ম্যানেজমেন্ট করেনি লাইক কোডাক, নোকিয়া, এরা কিন্তু আউট অফ দ্য মার্কেট। এরা মার্কেট লিডার ছিল, মার্কেট লিডার থেকে তারা এখন তাদের কোনো অস্তিত্ব নাই, প্রেজেন্স নাই। আমরা আপনি বুঝতে পারতেছেন যে চেঞ্জ ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিটা কত ইম্পর্টেন্ট। তো এটা তারপর বলছে সাইক্লিক চেঞ্জ ইনভলভস ভ্যারিয়েশন দ্যাট ইজ রিপিটেটিভ এন্ড অফেন প্রেডিক্টেবল, সিজনাল ভ্যারিয়েশন ইন ডিমান্ড অর ফ্লাকচুয়েশন ইন ইকোনমিক সার্কামস্ট্যান্সেস। সাইক্লিক চেঞ্জটা হচ্ছে যে সিজনাল আর কি, বুঝতে পারছেন? যে বাৎসরিক একটা চেঞ্জ হয়, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে খুব মানে মানুষ দেখা যায় গাড়িটাই সাধারণত জানুয়ারি মাসের দিকে একটু বেশি চাপ থাকে না, এরকম একটা সাইক্লিক আছে না। ওর বছরের মাঝখানের দিকে দেখা যায় যে ট্যাক্স, ওই যে আপনার বাজেট যখন হয়, বাজেটে 12 হওয়ার আগে দেখবেন যে অনেকে কিন্তু অনেক গাড়ি চাপ পড়ে টু বাজেটে হওয়ার, কারণ এই বাজেটের মধ্যে অনেক নতুন ডিসিশনস আসতে পারে। তখন ওই জুন সেশন যেটা, ওই জুন সেশনের আগে দেখবেন যে কিন্তু ব্যাংকের উপরে একটা প্রেসার পড়ে, তাই না, ডিমান্ড বাড়ে। এটা হচ্ছে সাইক্লিক চেঞ্জ। তো ওই সাইক্লিক চেঞ্জটা অত ইম্পর্টেন্ট না, কারণ ওটা সিজনাল চেঞ্জ। বা যেটা ইম্পর্টেন্ট যেগুলো হচ্ছে ইনভলিউশনারি চেঞ্জ, বুঝতে পারছেন?
ইভলিউশনারি চেঞ্জ ইম্পর্টেন্ট কেন? বিকজ এটা হচ্ছে কি, ইভলিউশন মানে কি একটা কমপ্লিট বিপ্লব ঘটায় দেয় ইভলিউশন, তাই না? ঠিক কি না? এখন কি ডিজিটাল ইন্ডাস্ট্রিতে বিপ্লব ঘটে গেছে না, সব কিছু মোবাইলই মানে এমনকি আমার সেই টাইম আছে আপনি নিয়ে ছবি তুলবেন, তুলে নিয়ে আপনি যে ওয়াশ করাবেন, ওয়াশ করায় আবার ওটা প্রিন্ট করাবেন, মানে ডু ইউ হ্যাভ দ্য টাইম? Everything is in your pocket, everything will be digitalized. তুললেন, ভালো লাগবে না, ফেসবুক আপ করে দিলেন, বাস হয়ে গেল অ্যালবাম, সিম্পল অ্যাজ দ্যাট। এখন অ্যালবাম আছে কিন্তু সেটা ডিজিটাল অ্যালবাম, এই ডিজিটাল অ্যালবাম 4 টাকা করে যাচ্ছে, অ্যানালগ নাই। এটা মোবাইল কিনছেন ভালো দেখে ওইটাই না, আর কিছু লাগে না। রাখতে কোনো সমস্যা আছে? ফেসবুকে অ্যালবাম করে রাখতে জায়গার কোনো সমস্যা আছে? যত মন চায় সারা দিয়ে করে একটা করে অ্যালবাম। আগে স্যার ছোট ছোট ভিডিও ক্যামেরা ছিল না, যেগুলো যে ভিডিও করতো বিএসডি, ছোট ছোট ভিডিও কি ডিমান্ড ছিল, বাবা এই ভিডিও ক্যামেরা নিয়ে আসছে। এখন ভিডিও করে ওই যে যারা টিকটকার ইউটিউবার আছে ওরা করে, কিন্তু ওই যে নতুন GoPro আছে, ওইরকম তো সেই জিনিসটা নাই। তাহলে the evolutionary change involves a more fundamental shift. It may mean sudden innovation or a gradual creeping process. Evolution মানে একদম মানে হোল জিনিসটাকে চেঞ্জ করে দেয়, এটা একটা ফান্ডামেন্টাল শিফট। ফান্ডামেন্টাল শিফট হচ্ছে না একদম মানে ছবি প্রিন্টিং থেকে একদম ডিজিটালাইজড হয়ে গেছে, ফান্ডামেন্টাল শিফট, তাই না? ইট মে মিন সাডেন ইনোভেশন, একটা সাডেন ইনোভেশন হতে পারে, একদম ডিজিটালাইজড হয়ে গেলাম, বা অ্যান্ড্রয়েড একটা প্ল্যাটফর্ম আসলাম, অথবা একটা গ্র্যাজুয়াল ক্রিপিং, আস্তে আস্তে কিছু চেঞ্জ হতে পারে, সেটা হতে পারে। So either way the result can have drastic consequences for strategic development. তার মানে ইভলিউশনারি চেঞ্জেস এর ক্ষেত্রে কি হচ্ছে, ড্রাস্টিক ডেভেলপমেন্ট হয় in terms of or have drastic consequences for the strategic development. আমাদের একটা সময় এমন হতে পারে আমাদের হবে তো যে মানে এই ক্লাসরুম টাসরুম কিছুই থাকবে না, কোভিডের মাঝখানে হয়েছিল সব অনলাইনে, তাই না? হাইব্রিড সিস্টেম হয়ে যেতে পারে যে আর এরকম পড়াশোনার জন্য কিছু থাকবে না, কোনো কিছু থাকা লাগবে না, সব কিছু অনলাইনে হয়ে যাবে। হয়েছিল তো, আমরা কন্ট্যাক্ট করছি না এইভাবে। তো এগুলো কি ইভলিউশনারি চেঞ্জ, ড্রাস্টিক চেঞ্জ which has consequences for strategic development. আমরা কিন্তু হাইব্রিড মোডে অপারেট করতেছি, রাইট? জি স্যার, হাইব্রিড যেটা হচ্ছে স্যার এই ভাই এটাকে বলা হয় কি জানেন, এটা আমরা শিখে রাখেন ব্লেন্ডেড লার্নিং। ব্লেন্ডেড স্যার, ব্লেন্ডেড লার্নিং, ব্লেন্ডেড লার্নিং। ব্লেন্ডেড লার্নিং হচ্ছে যে অনলাইন এন্ড অফলাইন, অনলাইন এন্ড অন ক্যাম্পাস বোথ। অনলাইনেও শিখতেছেন, অন ক্যাম্পাসেও শিখতেছেন। আপনি তো অনলাইনেও শিখতেছেন, অন ক্যাম্পাসে কেউ ক্লাস করতেছেন আবার এক্সাম দিচ্ছেন অনলাইনে, আছে না এরকম? BLEND, ব্লেন্ডেড লার্নিং। ব্লেন্ড মানে ব্লেন্ড করে না, দুটাকে একত্রিত করে, ব্লেন্ডারে যে ব্লেন্ড করে না, ব্লেন্ডারে ব্লেন্ড করে না, ব্লেন্ডারে ব্লেন্ডেড লার্নিং। তার মানে এখানে কি আমরা কি করলাম, ব্লেন্ডেড। অনেকে আবার হাইব্রিডও বলে, বাট ইটস মোর লাইক ব্লেন্ডেড লার্নিংটা হচ্ছে ব্লেন্ডেড, ব্লেন্ডারে ব্লেন্ড করে না এরকম, দুইটা জিনিসকে আমরা ব্লেন্ড করছি। ব্লেন্ড কিভাবে করলাম, আমরা অনলাইন এবং অন ক্যাম্পাসকে একত্রিত করছি, এই দুইটার মাধ্যমে আমরা শিক্ষা ব্যবস্থাটাকে চালাই যাচ্ছি। বুঝতে পারছেন? জি জি। আপনি চাইলে তো এই ক্লাসটা আপনি ভিডিও দেখতে পারবেন, মানে ইফ ইউ ওয়ান্ট, বাট এখানে আবার ল্যাকিংস আছে। অনলাইনে কিন্তু এখন আপনি যে এক্সপেরিয়েন্সটা পাচ্ছেন, আপনি যে ফেস টু ফেস যে ইন্টারঅ্যাকশনটা হচ্ছে, যে এক্সপেরিয়েন্স শেয়ারিংটা হচ্ছে, এটা কিন্তু আপনি ভিডিওতে আপনার কিন্তু এই জিনিসটা কিছুদিন না, আপনার ওই অ্যাডমিশন আসতো না, মুডও হইতো না, আপনি আপনাদের দেখুন স্যার বলতেছে বলুন, আমি আজকে চলে গেলাম। চেঞ্জের ক্ষেত্রে স্যার ছিল একটা ট্রেনিং এ পাইছিলাম যে গ্রাজুয়ালি সেন্স, এভলিউশনারি সেন্স এন্ড ডিস্ট্রাকটিভ সেন্স, বা যেটাকে বলে রেভলিউশনারি সেন্স। গ্রাজুয়ালি হইলে সেটা একটা প্যারামিটার থাকে যে একটা নির্দিষ্ট সংখ্যক দিন বা একটা পরিমাপে বা পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। যেমন গ্রাজুয়ালি চেঞ্জ বা ন্যাচারালি চেঞ্জ ওইখানে করা হয়েছিল যে উদ্ভিদের যে বৃদ্ধিটা পিসমোগ্রাম দ্বারা পরিমাপ করা যায়। আর যদি সেলসের ক্ষেত্রে চিন্তা করি সেটাকে আউটপুট ডিজিটালাইজ মানে রেভিনিউতে প্যারামিটারে সেটাকে আইডেন্টিফাই করা যায়, ফ্যাক্টস এন্ড ফিগারে। আর যদি ইভলিউশনারি হয় সেটার ক্ষেত্রে কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ দুটার ক্ষেত্রে গ্রাজুয়ালি চেঞ্জ থাকে। আর রেভলিউশনারি হলে সেটার ক্ষেত্রে ডিস্ট্রাকটিভ থেকে একদম মানে ড্রাস্টিক চেঞ্জ চলে আসবে। আচ্ছা, আমরা চেঞ্জটা শেষ করে দেই। আরেকটা জিনিস আছে দেখেন, given that strategic management is concerned with moving the organization to some future desired state which has been defined in terms of a corporate vision and corporate-wide issues, it is important to see the concept of change as an integral part of its strategy. তার মানে আপনার স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে চেঞ্জটাকে আপনার একটা ইন্টিগ্রাল পার্ট হিসেবে ধরতে হবে, এবং ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য ফিউচার ডিজায়ার স্টেট। আপনি কই যেতে চান, আপনার লং টার্ম গোলটা কি, সেটার উপরে বেস করে কিন্তু আপনার চেঞ্জ ম্যানেজমেন্টটা করতে হবে। বুঝতে পারছেন? ইট ইজ ইম্পর্টেন্ট টু সি দ্য কনসেপ্ট অফ চেঞ্জ। চেঞ্জটাকে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট হিসেবে ধরে নিতে হবে, যেটা আপনার ইন্টিগ্রাল পার্ট অফ স্ট্র্যাটেজি হতে হবে। অবশ্যই আপনার স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট একটা পার্ট হতে হবে। বুঝতে পারছেন?
So we examine this in terms of the following questions: what drives change? কি আমাদেরকে চেঞ্জ করার জন্য ড্রাইভ করে, চেঞ্জের জন্য ড্রাইভ করে? How does change impact on our markets, business environment? What is the result of change on organization strategy? তাহলে কোন জিনিসটার জন্য অ্যাকচুয়ালি চেঞ্জ হচ্ছে এবং এই চেঞ্জের জন্য আমাদের ব্যবসা বা মার্কেটে কি কি ধরনের ইমপ্যাক্ট করতেছে বা কি কি ধরনের চেঞ্জেস আসছে, মানে কি কি প্রভাব পড়তেছে একটা জিনিস। আরেকটা হচ্ছে যে এই চেঞ্জের জন্য আমাদের অর্গানাইজেশনাল স্ট্র্যাটেজিতে কি কি ফারাক আসতেছে বা আমরা কি কি অ্যাডজাস্ট করব বা অ্যাডাপ্ট করব। বুঝতে পারছেন ব্যাপারটা? ফাইনালি আরেকটা স্লাইড, স্ট্র্যাটেজি এন্ড চেঞ্জের ক্ষেত্রে যেটা বলছে ড্রাইভিং চেঞ্জ। তো চেঞ্জগুলো কি কি ড্রাইভ করতেছে? পলিটিক্যাল, ইকোনমিক, সোশ্যাল এন্ড টেকনিক্যাল, রাইট? এই চারটা কারণে কিন্তু আমাদের চেঞ্জটা সাধারণত আসতেছে। পলিটিক্সের বিভিন্ন গভর্নমেন্ট ডিসিশনের কারণে চেঞ্জ আসে, বিভিন্ন ইকোনমিক, এই যে ইকোনমিক ডিসিশনের কারণে চেঞ্জ আসতেছে। দেখেন এই যে রাশিয়া ওয়ার, ইউরোপের ইনফ্লেশন বাড়তেছে, প্রাইস বাড়তেছে, অনেক কিছুর কারণে চেঞ্জেস আসতেছে কিনা? সোশ্যাল অনেক কিছুর জন্য আসতেছে, আমরা ওয়েস্টার্ন কালচার অ্যাডপ্ট করতেছি, লাইফকে আরো ইজি করার চেষ্টা করতেছি, ফাস্ট মুভমেন্ট করতেছি, অনেক কিছু সেটার জন্য। টেকনোলজিক্যাল কারণে আসতেছে, আমাদের টেকনোলজিক্যালি সবকিছু অ্যাডভান্স হয়ে যাচ্ছে, আমরা সবকিছু মোবাইলে করার ট্রাই করতেছি, সবকিছু কি অন দা গো হয়ে যাচ্ছে। এখন আমরা শপিং করতেছি মোবাইলে, আমরা ব্যাংকিং করতেছি মোবাইলে, সবকিছু আমরা ঘরে বসে করে ফেলতেছি। এটা চেঞ্জটা কিসের জন্য? টেকনোলজির কারণে। টেকনোলজিতে না হলে আসতো না, তাই না? ইমপ্যাক্ট অফ চেঞ্জ কি কি হতে পারে? ভলাটিলিটি হতে পারে, একদম হতে পারে মার্কেটকে নষ্ট করে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে। যেরকম ওই ফুজি ফিল্মের, ওই যে প্রোডাক্ট ফিল্মের মার্কেট পুরো শেষ, মানে ডিজিটাল ইন্ডাস্ট্রি আসার পরে ওই পুরো অ্যানালগ মার্কেটিং পুরো শেষ, তাই না? আবার হ্যাঁ, মানে অনেক একটা মার্কেট ডেভেলপ করে আরেকটা মার্কেট ধ্বংস হয়ে যায়। যে বলে না নদীর এক পার গড়ে আরেক পার ধ্বংস হয়ে যায়, ব্যাপারটা হচ্ছে এরকম। বুঝতে পারছেন? ভলাটিলিটি। আবার আছে গ্লোবালাইজেশন হেল্প করতেছে না? এখন আপনি কিন্তু একটা অ্যাড যেটা দেখাচ্ছে, এখন কি আলাদা আলাদা কান্ট্রি স্পেসিফিক হওয়ার দরকার না, কিন্তু ওই সেম অ্যাড কিন্তু আপনার যদি অনলাইনে কানেক্টেড থাকেন বা ফেসবুকে থাকেন, আপনার সারা বিশ্বের যেখানে থাকেন যেখানে বসে দেখতে পারবেন। এখানে ইউনিভার্সিটি অফ স্কলার্স আছে, বসে দেখতে পারবেন। কালকে যদি আমেরিকা যান, সেম অ্যাডটা আপনি ফেসবুকে বসে দেখতে পারবেন না? সেম জিনিস, সেম থিং। তার মানে দ্যাট ইজ হোয়াট ইজ গ্লোবালাইজেশন। স্ট্যান্ডার্ড জিনিসটা সবাই আমরা দেখতেছি। তারপরে ইন্টেন্স কম্পিটিশন বেড়ে যাচ্ছে, বিকজ অফ দিস চেঞ্জের কারণে সবাই চেষ্টা করতেছে ট্রাই টু গ্র্যাবিং দ্য মার্কেট শেয়ার। ঠিক আছে? এন্ড রিডিফাইন, একটা জিনিসকে নতুন করে আমরা ডিফাইন করার চেষ্টা করতেছি, তাই না? চেঞ্জের জন্য নতুন ভাবে। আগে তো ছিল সিএনজি, তো ছিল সিএনজির নাম হয়ে গেছে এখন ও ভাই। উবারও তো ছিল, ট্যাক্সি ক্যাব ছিল, ট্যাক্সি ক্যাব হয়ে গেল এখন উবার পাঠাও। জাস্ট কি অ্যাড হয়েছে, সাথে রিডিফাইন করা হয়েছে, ওই সার্ভিসটাকে রিডিফাইন। এখন আমরা নতুন করে আসছে শাটেল। তাহলে মানে কি পাবলিক ট্রান্সপোর্ট সেম জিনিসই আছে, কিন্তু হ্যাঁ, মানে জাস্ট জিনিসটাকে রিডিফাইন করা হয়েছে। বুঝতে পারছেন সিস্টেমটাকে? এখন সহজ ভাবে, আগে যে রাস্তায় দাঁড়ায় থাকতো সিএনজির জায়গার জন্য, এখন মোবাইলে বসে ও ভাই অ্যাপ খুলে বাস, ও ভাই আসেন, নিচে দাঁড়ায় থাকবে, ফোন দিবে, আসছি চলে যাও, বাস। ভালো ঠিক, সবই ঠিক। হ্যাঁ, এটা তো জানি এমজিএস। তার মানে বুঝছেন ব্যাপারটা? সিএনজি কিন্তু ও ভাই সিএনজি। তার মানে সিএনজি টাকার জন্য রাস্তায় যে দাঁড়ায় থাকবেন, আপনি কখন যাবেন এই টাইমের মধ্যে আসলে আপনি নামবেন, নাই না ভাড়াও ফিক্স করা আছে, কোনো ঝামেলা নেই। বুঝতে পারছেন? রেজাল্ট অফ চেঞ্জ কি হচ্ছে? অপরচুনিটি এন্ড স্ট্র্যাটেজিক শিফট। এখান থেকে চেঞ্জের কাছ থেকে আপনি অপরচুনিটি নিতে পারেন, অথবা আপনার টোটাল যে কোম্পানি, আপনার অর্গানাইজেশনের যে স্ট্র্যাটেজিটা আছে সেটা চেঞ্জ করতে হতে পারে, অথবা আপনার বিজনেস এখানে বন্ধ হয়ে যেতে পারে, প্রোডাক্ট। বুঝতে পারছেন? যেটাকে বলা হচ্ছে স্ট্র্যাটেজিক ড্রিফট। ড্রিফট মানে কি? মোড় নেওয়া, ড্রিফট করতেছে। আর ভালো দিকেও ড্রিফট করতে পারে, খারাপ দিকেও ড্রিফট করতে পারে। আর আপনি যদি অ্যাডাপ্ট করতে পারেন, ইউ ক্যান হ্যাভ দ্যাট এজ অ্যান অপরচুনিটি। আর সেটা যদি অ্যাডাপ্ট না করতে পারেন, ইউ ক্যান রান আউট অফ দ্য মার্কেট, আপনার ব্যবসা বন্ধ হয়ে যাবে। That's it. That's strategy and change. And change is a very integral part, important and integral, as well as significant part of strategic management. বুঝতে পারছেন? ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে we will start, সবাই একটু লেখা রাখেন, 17 নম্বর স্লাইড থেকে আমরা স্টার্ট করব phases of strategic marketing। আমরা দেখব হচ্ছে phases of strategic marketing। ঠিক আছে? হ্যাঁ, ওখান থেকে নেক্সট ক্লাসে স্টার্ট করব। আচ্ছা, ভিডিওটা হয়েছে না? হ্যাঁ।